পরিমাণ সংখ্যায় আমাদের বাংলাদেশ থেকে লোক নেওয়ার পরিকল্পনা রয়েছে। তো এই জন্য জাপান একটা বর্তমানে সময়ের সাপেক্ষে সব থেকে ইউরোপ আমেরিকা থেকেও বলতে গেলে জাপান একটা সুবর্ণ সুযোগ, কারণ এখানে হাই স্যালারি। তো এই হাই স্যালারি বা আপনার জীবন গঠনের জন্য একটা বাধা, সেটা হচ্ছে ভাষা। এটাকে আপনাকে অতিক্রম করতে হবে। এই জন্য আমরা জাপানের ভিসার পাশাপাশি ভাষা শব্দটাকে ব্যবহার করেছি। আচ্ছা, তো এটা হলো আজকের এটা। তো আমরা একটু ধারাবাহিক ভাবে যাব। উপরের যে চারটা দেখতে পাচ্ছেন, ভাষা শিক্ষা 3 থেকে 6 মাস, ইন্টারভিউ, তারপরে হচ্ছে সিওই ভিসা প্রক্রিয়া, জাপান ফ্লাইট। এই যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের জাপানে যাওয়ার রাস্তা। ঠিক আছে, জাপানে যাওয়ার রাস্তাই হচ্ছে এটা। ভাষা শিখবেন, ইন্টারভিউ দিবেন, সিলেক্ট হবেন, সিওই লেটার আসবে, ভিসা হবে, এবং জাপানে ফ্লাইট নিতে পারবেন। আচ্ছা তাহলে ভাই, আমি একটা প্রশ্ন করতে না, পারি? এখন এখন না, না না, প্রশ্ন ঠিক এখন আছে। নিব না। আপনি শেষ করলে অনেক প্রশ্নের উত্তর আপনি ভাই পেয়ে যাবেন। আল্লাহর রাস্তায় একটু শুনেন, না শুনে কেন বারবার বাহাত দিতেছেন আপনারা? ভাই তারপরে প্রশ্ন করেন। আপনাকে কিছু জিজ্ঞেস করছি আমি ভাই। না না, সরি, আপনারা মিউচুয়াল অনেক কিছু পাবেন সেমিনারে, মানে হচ্ছে সমস্ত তথ্য আপনারা পাবেন। অনেক জীবন অপেক্ষা করছেন, আধা ঘন্টা সময় নিয়ে সব দেখেন, তারপরে একটা সুন্দর প্রশ্ন করেন। ওকে, তো এখন আমরা আসি যে এই যে ভিসা, এই ভিসাতে আমাদের কত ধরনের জাপানের ভিসা হয়ে থাকে। জাপানে মূলত 3 ধরনের ভিসা হয়ে থাকে। জাপানে মূলত 3 ধরনের ভিসা হয়ে থাকে। যারা নতুন আছেন, যারা জানেন তারা তো জানেন, তারা বোরিং হবেন না, কারণ আমাদের উদ্দেশ্য হলো যে একেবারে জানে না তাকে জানানো। আপনারা হয়তো জানেন, আপনাদের হয়তো খুব একটা প্রয়োজন নেই, তারপর আমাকে বলতে হচ্ছে জাপানের ভিসা হয়ে থাকে 3 ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরির নাম হচ্ছে টিআইটিপি। এটাকে ইন্টার্ন ভিসা হিসেবে ধরা হয়। এখানে শিক্ষাগত যোগ্যতা শিথিল, এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না বাংলাদেশের, কিন্তু ভাষা কিন্তু মাস্ট, জাপানি ভাষা। দ্বিতীয়ত হচ্ছে এসএসডব্লিউ, এটা আমরা পরে আসতেছি। তারপরে হচ্ছে জব ইন্টারন্যাশনাল বলে, বা হাইলি স্কিল্ড ওয়ার্কার ভিসা, হাইলি স্কিল্ড প্রফেশনাল ওয়ার্কার। তো এই 3 ক্যাটাগরির ভিসা হয়ে থাকে মূলত। তো আমরা ধারাবাহিকভাবে প্রথমে ভিসার সম্পর্কে জানবো, তারপরে আস্তে আস্তে আমরা ওই চেন ধরে আগাবো। তাহলে আমরা প্রথমে জানলাম যে জাপানের ভিসা 3 ধরনের, টিআইটিপি, এসএসডব্লিউ এবং জব ইন্টারন্যাশনাল। কাদের জন্য কোন ক্যাটাগরি সেটা আমরা এখানে আস্তে আস্তে দেখবো। ওকে, তো প্রথমেই আমরা আসি টিআইটিপি ভিসার ব্যাপারে কথা বলতে। টিআইটিপি ভিসায় একজন মানুষ জাপানে থাকতে পারে সর্বোচ্চ 5 বছর, এখানে লেখা আছে। তবে বাস্তবতা হলো আপনি এক্সটেনশন করতে পারবেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনার যদি স্টে করার ইচ্ছা হয় আপনি থাকতে পারবেন। এখানে যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো রিকোয়ারমেন্ট নাই। এখানে ভাষা আপনাকে জেএলপিটি N5 বা জেএলপিটি N4, এখানে বা হবে না, এটা হচ্ছে যে আপনাকে অনেক সময় N5 দিয়ে হয়, তবে আপনি এখন ধরে নেন যে আপনাকে N4 পর্যন্ত শিখতে হবে যদি আপনারা জেএলপিটি শিখেন, জেএলপিটি। আচ্ছা, আর যদি জেএফটি শিখেন তাহলে এটা দিয়ে আবেদন করতে পারবেন। পার্থক্যটা কি একটু জাস্ট বলে নেই। জেএলপিটিটা হচ্ছে একটা লেভেলের মতো করে সাজানো, 5 2 3 2 4 1 এরকম। অর্থাৎ 1 হচ্ছে সর্বোচ্চ স্তর এবং 5 হচ্ছে সর্বনিম্নের স্তর। আপনারা শিখবেন সর্বনিম্নের 2টা স্তর, N5 এবং N4। এই জেএলপিটি শিখলে সুবিধা একটু বেশি। সেটা হলো জেএলপিটি দিয়ে আপনি প্রয়োজনে স্টুডেন্ট ভিসা, প্রয়োজনে হচ্ছে যে অন্য যে কোনো ধরনের ক্ষেত্রে আপনি জেএলপিটিটা অ্যাপ্লাই করতে পারবেন। আর জেএফটির সীমাবদ্ধতা হলো জেএফটি দিয়ে শুধুমাত্র এসএসডব্লিউ এবং টিআইটিপি ভিসার জন্য প্রযোজ্য, এসএসডব্লিউ এবং টিআইটিপি ভিসার জন্য প্রযোজ্য। অর্থাৎ শুধুমাত্র যদি আপনার জবটাতে ফোকাস থাকে তাহলে জেএফটি শিখলে একটু তুলনামূলক সহজ। তবে কারো যদি হাই ক্যারিয়ার অ্যাম্বিশন থাকে যে আমি জাপানে গিয়ে আমার ক্যারিয়ারটাকে অনেক বড় করব, তারা জেএলপিটিটা চুজ করতে পারেন। এই কারণে যে যখন আপনারা এসএসডব্লিউ তে যাবেন, জাপানে গিয়ে জব সুইচ করা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জেএলপিটি হেল্প করবে এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2 তে কনভার্ট হওয়ার সময়। ভাষা সমৃদ্ধ থাকার কারণে আর আপনার কাজটা সিনসিয়ারলি করার কারণে আপনার অনেক নলেজ হবে, সেটা দিয়ে আপনি খুব সহজেই এসএসডব্লিউ 2 তে কনভার্ট হয়ে যেতে পারেন। জাপানের সংগ্রামটাই হচ্ছে ভাষা নিয়ে। ভাষা না জানলে এখানে আপনি বোবা, এবং হচ্ছে যে আপনার দরজাগুলা বন্ধ। যেখানে একটা মানুষ জাপানে একই সাথে একজন মানুষ 10 লাখ টাকা ইনকাম করে, আর একজন মানুষ 1 লাখ টাকা ইনকাম করে, এবং তার জীবন, বা 2 লাখ টাকা ইনকাম করে, তার জীবন চালানো কষ্ট হয়ে যায়, এরকমও আছে। তো এই মাঝখানে যে ব্যবধানটা, এটা হচ্ছে আপনার ভাষা যদি জানা থাকে আপনি প্রত্যেকটা দরজায় নক করতে পারবেন। তার মানে জাপানের ডিটারমিনেশন যদি থাকে, আপনাকে ভাষার বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না একটা। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে আমরা আলাদা বলবো। তবে দেখেন বয়সের সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। কারণ আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে 18 থেকে 30 বছরের পরে কি আর ভিসা হয় না?
এই 18 থেকে 30 বছরটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় সরকারিভাবে, যারা টিআইটিপিতে যেতে চায় তাদের জন্য স্ট্রিক্টলি। আবারও বলতেছি, যারা সরকারিভাবে জাপানে যাওয়ার জন্য ইন্টেনশন আছে তারা 18 থেকে 30 বছরের বেশি হলে আপনার যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? এই জন্য 18 থেকে 30 বছর টিআইটিপি ক্যাটাগরিতেই কেবলমাত্র সরকারিভাবে যাওয়া যায়। সেটা সময় সাপেক্ষ হতে পারে এবং অনেকগুলো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে, এই জন্য অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। এই ভিসায় মাসিক আয় সাধারণত দেখা আছে এখানে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা, তবে সম্প্রতি আমাদের একটা ভিসা হয়েছে, সেটা হচ্ছে 2,44,000 টাকায় কনস্ট্রাকশন ভিসা। স্যালারি হয়েছে 2,44,000, 2,44,000 টাকায় কনস্ট্রাকশন। তো এই ধরনের এইখানে স্যালারি যে বিষয়টা, এটা কিন্তু টোটালি ইন্টারভিউ এবং যেই কোম্পানি আপনাকে নিতেছে যেই কাজে, এটা সার্কুলার হয় এবং সেই সার্কুলার থেকে আপনি জানতে পারবেন এবং সেইভাবেই আপনি আপনার কন্ট্রাক্ট পেপার সাইন করতে পারবেন। আশা করি প্রশ্নটা আপনার, আমার কথাটা ভালো মতো শুনছেন। যদিও এভারেজ স্যালারি ধরা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা, কারণ হচ্ছে যারা 18 বছর বয়সে যায় তাদের যদি অনেক ধরনের প্রবলেম থাকে তাদের স্যালারিটা হয়তো বা একটু কম হয়, আবার যাদের অভিজ্ঞতা আছে তাদের স্যালারিটা একটু বেশি হয়, বা যাদের বেশি অভিজ্ঞতা আছে তাদের স্যালারিটা আরো বেশি হতে পারে। এই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, টিএটিভি ভিসার ক্ষেত্রে যে আপনি যেটা হচ্ছে যে চাইলে জাপানে আপনাকে হচ্ছে প্রথমে 3 বছরের কন্ট্রাক্ট, তারপরে 2 বছরের এক্সটেনশন, এরপরে আপনি যত এক্সটেনশন করতে চান করতে পারবেন, চাইলে বাংলাদেশে ফেরতও আসতে পারবেন। তাহলে টিআইটিপি যদি আমরা আবার রিপিট করি, টিআইটিপিতে মূলত ভিসা দেওয়া হয় 5 বছর, কিন্তু এটা এক্সটেনশন করে করা যায়, ইভেন এটাকে এসএসডব্লিউ তে কনভার্ট করা যায়, এসএসডব্লিউ তেও চলে যাওয়া যায় 5 বছর পরে টিআইটিপিতে। টিআইটিপির স্যালারি রেঞ্জটা এরকম আমরা বললাম। আচ্ছা, থাকা খাওয়াটা অনেক সময় কোম্পানি বিয়ার করে, অনেক সময় করে না, অনেক সময় শুধু থাকতে দেয়, খাওয়াটা নিজের খেতে হয়, অথবা দুইটাই বাইরে করতে হতে পারে। এটা আপনার কন্ট্রাক্ট পেপার সাইন করার সময় আপনাকে দেখে বুঝে সাইন করতে হবে। ওকে, 2 নম্বরে আসি আমরা হচ্ছে এসএসডব্লিউ। এসএসডব্লিউটাকে বলা হয় স্পেসিফাইড স্কিল ওয়ার্কার। স্পেসিফাইড স্কিল ওয়ার্কার মানে হচ্ছে এখানে আপনাকে ভাষার পাশাপাশি একটা স্কিল টেস্ট দিয়ে যেতে হতে পারে। আচ্ছা, তাহলে এখানে প্রয়োজনীয়তাটা দেখেন। প্রয়োজনীয়তাটা হচ্ছে জাপানি ভাষায় N4 লেভেল শেষ করবেন। এখানে যদিও N3 দেওয়া আছে, এটা বেটার কেস। আপনার ভালো স্যালারিতে যাওয়ার ইচ্ছা বা ভবিষ্যতে এখানে সেটেল হওয়ার ইচ্ছা, আপনাদের একটা ভালো অ্যাম্বিশন আছে, আপনার সময় আছে, আপনি শিখে ফেলছেন, N3 হলে আপনার ভিসাটা আরো সহজ হয়ে যাবে। কেন সহজ হবে পরবর্তীতে আমরা নিচে একটা চার্ট দেখবো, তাহলে বুঝতে পারবেন। তো প্রয়োজনীয়তাটা কি? জাপানি ভাষা N4 এবং হচ্ছে সেক্টর স্কিল টেস্ট। আচ্ছা, সেক্টর স্কিল টেস্ট বলতে হচ্ছে যে এখানে এসএসডব্লিউ তে আপনার কৃষি, কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন, কৃষি, কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন, নর্মালি এই 3টা টেস্ট সরকারিভাবে বাংলাদেশে হচ্ছে। ভাষার পাশাপাশি এই 3টা টেস্ট বাংলাদেশে হচ্ছে। এই 3টা টেস্ট যদি সার্টিফিকেট আপনার থাকে, পাশাপাশি ভাষার সার্টিফিকেট যদি আপনার থাকে, তাহলে আপনার জন্য এসএসডব্লিউটা সহজ হয়ে গেল, এসএসডব্লিউ ভিসাটা সহজ হয়ে গেল। এসএসডব্লিউ ভিসাটা আপনার জন্য তাহলে কি হচ্ছে, আবারও দেখেন, ভাষা প্লাস স্কিল টেস্ট, এই দুইটার কম্বিনেশন যখন আপনার হবে, সেই ক্ষেত্রে আপনার এসএসডব্লিউটা সহজ হয়ে গেল। এখন স্কিল টেস্টটা কি আসলে কিভাবে কি, এটা কি থিওরিটিক্যাল নাকি প্র্যাকটিক্যাল বেশি? এটা বেশিরভাগই হচ্ছে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল তেমন নাই বললে চলে। আপনি কিছু এই ভাষার পাশাপাশি কিছু থিওরিটিক্যাল কিছু বিষয় শিখলে আপনি এটাকে পাস করে যেতে পারবেন। কেয়ার গিভারের ক্ষেত্রে আপনারা কিছুটা প্র্যাকটিস করে যেতে পারেন, আমাদের সেই ব্যবস্থা আছে। যাই হোক, তো আমরা এখানে দেখলাম কৃষি, কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন, বেশিরভাগই এখানে থিওরিটিক্যাল কিছু পড়াশোনা করে আপনি এটাকে পাস করে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে সুবিধা কি? এসএসডব্লিউ এবং টিআইটিবির ক্ষেত্রে সুবিধা কি? এসএসডব্লিউ তে আপনাকে এইচএসসি পাস হতে হবে, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট না হলেও কোনো কোনো ক্ষেত্রে হয়, যদি আপনার অভিজ্ঞতা আপনার শিক্ষাগত যোগ্যতাকে অতিক্রম করে যায়, আপনার অভিজ্ঞতা যদি বেশ ভালো থাকে, ইন্টারভিউ যদি আপনি আপনার ডেলিগেটস যদি নিয়ে নেয়, আসলে এখানে আমরা যদি বলি হাতে কলমে কোনো বাধা ধরা নিয়ম নাই, হাতে কলমে কোনো ধরনের একেবারে স্ট্রিক্ট রেস্ট্রিকশন এরকম কোনো নিয়ম নাই। এটা কোম্পানি যদি আপনাকে পছন্দ করে, আপনার জন্য অনেক কিছুই হতে পারে। এটার একটা মানে বটম লাইন কথা, যে কোম্পানি যদি আপনাকে মনে করে যে আমার এমপ্লয়ি, আমি এটাকে নিব, আমার মনে হয়েছে পটেনশিয়াল, ইন্টারভিউতে আপনাকে ভালো মনে করছে, তাহলে এটা আপনার জন্য অনেক কিছুই সহজ। তো এটা হলো মোদ্দা কথা। যাই হোক, তাহলে আমরা এখানে দেখেন এই 3টা সেক্টরে আমাদের স্কিল টেস্ট হলেও এসএসডব্লিউ ভিসায় আমাদের অনেকগুলা ক্যাটাগরি আছে, আমাদের অনেকগুলা ক্যাটাগরি আছে, 17টার মতো জব অপশন আছে। এটা আপনি জাপানে গেলে আপনি এটাকে করতে পারবেন, ঠিক আছে? বা অনেক সময় ইন্ডিভিজুয়াল সার্কুলারও হয়। যদি আপনি এগুলো নিচ্ছেন, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই রেস্টুরেন্ট ভিসা আছে কিনা বা অন্য কিছু আছে কিনা। যেমন কিছুদিন আগে ট্রাক ড্রাইভারের ভিসা হয়েছে, হ্যাঁ, তার বয়স হচ্ছে 57 বছর। এটা মেনশন করলাম কারণ কিছু পরে আপনারা জিজ্ঞাসা করবেন। তো 57 বছর বয়সে তার ট্রাক ড্রাইভিং ভিসা হয়েছে, ট্রাক ড্রাইভিং এর সার্কুলার ছিল, হয়েছে, এবং এটাতে তার
খুবই হ্যান্ডসাম একটা স্যালারি, মানে অকল্পনীয় যে 4 লাখ টাকা তার স্যালারি, ঠিক আছে। তো এই হচ্ছে যে আপনার এটা যারা কাভার্ড ভ্যান, লরি এ ধরনের চালানোর অভিজ্ঞতা আছে, ওনার বাইরে দেশে চালানোর অভিজ্ঞতা ছিল, তার সার্টিফিকেট বা কাজের প্রমাণপত্র ছিল ইত্যাদি ছিল, সে কনভিন্স হয়েছে, প্রমাণ দেখাইতে পারছে ইন্টারন্যাশনাল যেখানে যেখানে কাজ করছে, তার ভিসাটা কিন্তু 57 ইয়ার্স ওল্ডে হয়ে গেছে। তো আমি যেটা বলতেছিলাম যে এইজ ডাজন্ট ম্যাটার যদি আপনার স্কিল সেটাকে রিকভার করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রয়োজনীয়তা, জাপানিজ ভাষা আমি বলছিলাম যে N4 আপনাকে শিখতে হবে, সেক্টর স্কিল দিতে হবে, এবং একাডেমিক যদি আমরা বলি সেটা হচ্ছে HSC পাস, মাসিক বেতন 2 থেকে 2.5 লক্ষ টাকা, তবে এর থেকেও বেশি হয়। আপনার টিএড থাকে, মানে ওভারটাইম থাকে 25% ইনক্রিজ করে, ওভারটাইমে 25% পর্যন্ত আপনি বেশি পাইতে পারেন। থাকা খাওয়া কোম্পানি দেয়। SSW তে আরেকটা সুবিধা হলো জাপানে স্থায়ী বা পরিবারের সদস্যদের জাপানে নিয়ে যাওয়ার সুযোগ। টিএটিভি তে কিন্তু এই সুযোগটা নাই। এসএসডব্লিউ তে হচ্ছে পরিবারের সদস্যদের জাপান নিয়ে যাওয়ার সুযোগ, আপনার বাচ্চা কাচ্চাকে জাপানিজ স্কুলে ভর্তি করাতে পারবেন এবং আপনার ডিপেন্ডেন্ট যে সে ফুল টাইম কাজ করতে পারবে। তো এটা হচ্ছে তাহলে আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি হয়ে দাঁড়াবে যদি আপনি এসএসডব্লিউ এই যে পরিবারের সদস্যদের নিয়ে যাবেন, সেটা হবে SSW 2 তে গিয়ে। প্রথমে যখন আপনি ঢুকবেন সেটা থাকবে SSW 1, ঠিক আছে, SSW 1। আর যখন আপনি এটা SSW 2 তে হবে তখন হচ্ছে সেটা এটার জন্য আপনার সময় লাগবে, দ্বিতীয় বছর থেকে আপনি এটার আবেদন করতে পারবেন। তবে আপনি যদি কোম্পানি ভালো পেয়ে যান, জব আপনার যদি আলাদা যোগ্যতা থাকে এবং ভাষা যদি ভালো থাকে, তাহলে আপনি SSW 2 তে কনভার্ট করার জন্য একটা পরীক্ষা দিতে হয়, এই সময় ভাষাটা আবারও লাগে, ঠিক আছে। এই জন্য আমরা বলি যে আপনি ভাষাটা ভালো করে, যদি SSW 2 কনভার্ট হয়ে যায় তখন আপনার পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন, অন্যথায় কিন্তু কষ্ট হবে। আচ্ছা, তাহলে SSW 2 গেল আমাদের। তাহলে SSW 2 এর মেইন পয়েন্ট হলো যে শিক্ষাগত যোগ্যতা HSC পাস, ভাষার লেভেল সকল ক্ষেত্রে N4, ধরে নেন যে সকল ক্ষেত্রে N4 অথবা জেএফটি। জেএফটি দিয়ে আপনি টিআইটিবি এবং SSW করতে পারেন। স্টুডেন্ট ভিসা হবে না জেএফটি তে, স্টুডেন্ট ভিসা হবে না, জেএলপিটি তে হবে। তো আবার অন্যান্য অনেক ক্ষেত্র আছে যেখানে জেএলপিটি সব জায়গায় চলবে। SSW সীমাবদ্ধতা হচ্ছে শুধুমাত্র টিআইটিপি এবং SSW ভিসার ক্ষেত্রে। ওকে, এবার তারপরে হলো যেটা বললাম আমরা যে এই ভিসায় আপনি পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাকে 1 বছর, 1.5 বছর বা 2 বছর অপেক্ষা করতে হতে পারে। এই স্যালারি রেঞ্জ হচ্ছে 2 লাখের পরে থেকে শুরু হয় সাধারণত, এবং এটা ওভার টাইম বা অন্যান্য সেকশন মিলে 2.5 লক্ষ 3 লক্ষ হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আসে ইন্টারন্যাশনাল হাইলি স্কিল্ড প্রফেশনাল। হাইলি স্কিল প্রফেশনাল যেটা আমরা ইন্টারন্যাশনাল জব ভিসা বলা হয় তাকে, মানে সাধারণত বাংলাদেশে এই নামে পরিচিত। তো এখানে সাধারণত বেশি সুযোগ আছে আইটি এবং ইঞ্জিনিয়ারদের, সেই সাথে রিসার্চ বা ইউনিভার্সিটি টিচার বা এই ধরনের যারা আছে তাদের সুযোগ আছে, ঠিক আছে। মেডিকেল যারা এক্সপার্ট আছেন তাদের জন্য সুযোগ আছে। এটাতে আমি বলতেছি আবারও, এটাতে কিন্তু একেবারে নর্মাল, জাস্ট আমি খালি পাস করেছি এতটুকুই যথেষ্ট না। সেই ক্ষেত্রে আপনাদের SSW হবে, ওখানে 2-4 বছর কাজ করার পরে আপনি এখানে মাইগ্রেট করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনাকে প্রুভেন এক্সাম্পল মানে কি থাকে, আমি যদি আমার যারা আইটি ইঞ্জিনিয়ার তাদের শুধু উদ্দেশ্য বলতেছি, এই জন্য আমি কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করতেছি। ধরেন আপনার গিট বা গিট হাবে ভালো প্রোফাইল আছে, আপনার কাজের রেফারেন্স আছে, হ্যাঁ, এটা আপনার জন্য পটেনশিয়াল অ্যাজ আইটি পারসন। ইঞ্জিনিয়ার হিসাবে আপনার সিগনিফিকেন্ট যে প্রজেক্ট গুলোতে কাজ করছেন সেটার হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন আপনার কাছে আছে, বা আপনি তাদের কাছে কথা বললে কনভিন্স করতে পারতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিসাগুলো হবে। অন্যথায় কিন্তু অনেক ক্ষেত্রেই সিলেকশন হয় না। রিসার্চ, যাদের রিসার্চ অলরেডি মোটামুটি একটু ভালো দিকে যাচ্ছে বা আছে, তাদের জন্য আরো সহজ। ফিনান্সে যারা আছেন টেকনিক্যালি, সাথে সাথে আইটির নলেজ আছে, তাদের জন্য সহজ। মেডিকেলের ক্ষেত্রে সহজ। শুধুমাত্র আমরা বিবিএ এমবিএ পাস করেছি বা এমন একটা মার্কেটিং এ কাজ করতেছি বা অন্যান্য এই ধরনের অনেক ভাই প্রশ্ন করেন, তো সেটা কিন্তু টোটালি মানে 50-50 চান্স, ঠিক আছে। তবে যাদের এরকম ডোমিনেটিং স্কিল আছে আইটিতে, যেমন আমরা যদি বলি অনেকে ভেন্ডর সার্টিফিকেট নিয়ে আছে, অনেকে অনেক প্রজেক্টে কাজ করছে, সেগুলার ডকুমেন্টেশন, তাদের একটা পোর্টফোলিও আছে ভালো, ঠিক আছে, যেটা তারা দেখাইতে পারছে তারা এই অ্যাপসটা ডেভেলপ করছে, ওই ওয়েবসাইটটা তারা এরকম ভাবে করছে, ঠিক আছে, বা সফটওয়্যারটা ডেভেলপ করছে, এই সফটওয়্যার প্রজেক্টে কাজ করেছে, এরকম অনেক তাদের মানে কি বলবো যে অথবা জাপানিজ বা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছে, এরকম রেফারেন্স আছে। পাশাপাশি তারা যখন সামনে যে থাকে, সে যে ইন্টারভিউ নেয়, সেও বুঝতে পারে যে আপনি আসলে কিভাবে কি কাজ করছেন। তো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক গুলোর একটা ডকুমেন্টেশন আছে, জন্য এই ভিসাগুলো বেশি হয়ে থাকে। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে ভিসা হয়ে থাকে, হিউম্যানিটিস এতেও ভিসা হয়ে থাকে, তবে আপনাকে অবশ্যই সেই বিষয়ে দক্ষ হতে হবে, বেশ দক্ষ হতে হবে। এখানে আপনাকে মাস্টার্স বা ডিগ্রি হলে হয়, বা ব্যাচেলর যেটা আমরা বলি ব্যাচেলর পাস হলেই হয়।
জাপানিজ ভাষায় দক্ষ থাকতে হবে। ইংরেজি কথাটা লেখা আছে, কোন কোন ক্ষেত্রে ইংরেজিতে যাওয়া যায়, কিন্তু হচ্ছে সেটা সার্কুলার এইভাবে কমার্শিয়ালি খুবই কম হয়, নিজে নিজে চেষ্টা করতে হয়, এবং আপনার ওইখানে গিয়ে বিপদেও পড়তে হয়, আপনি ওইখানে তেমন কিছু সুবিধা পাবেন না। এই জন্য ইংরেজিতে যে একেবারে হয় না এরকম বলবো না, কোনো কোনো ক্ষেত্রে হয়। যারা ইন্টারন্যাশনাল, ধরেন কোম্পানির একটা উইংস আছে, যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে হতে পারে, ঠিক আছে, একেবারে হবে না তা না। তো সেক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে এবং খোঁজ খবর রাখতে হবে, যদি কখনো সার্কুলার হয় সেই ক্ষেত্রে আপনাকে এটা পিক করতে হবে। আচ্ছা, তো এটার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, বেটা বলে মিলাদ। তো এখানে হচ্ছে যে আপনি এয়ারপোর্টে নামা মাত্র আপনাকে রেসিডেন্সি পারমিট দিবে। রেসিডেন্সি পারমিট মানে হচ্ছে আপনি যখন তখন বাংলাদেশে আসতে পারবেন এবং যাইতে পারবেন। আর একটা হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। হাই ইনকাম এখানে 3 লাখ থেকে শুরু হয়, তবে এটা 3, 4, 5, 6, 8, 10, 12 লাখেও যাইতে পারে ইনকাম, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার দক্ষতা যোগ্যতার উপরে এবং কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট অনুযায়ী। তো এই জন্য এই হাই স্কিল্ড ওয়ার্কার ভিসা যেমন আকর্ষণীয়, তেমন হচ্ছে এটা একটু কঠিন। এটা রেটটা সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে এসএসডব্লিউ, ঠিক আছে, সব থেকে জনপ্রিয় এবং মানে পসিবল ভিসা হচ্ছে এসএসডব্লিউ ক্যাটাগরি। তো এই হচ্ছে 3টা ক্যাটাগরি ভিসা সম্পর্কে আপনাদেরকে বললাম, টিআইটিপি, এসএসডব্লিউ এবং হাইলি স্কিল্ড প্রফেশনাল বা ইন্টারন্যাশনাল জব ভিসা সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা যখন ভিসা সম্পর্কে বললাম, এবার একটু ভাষা সম্পর্কে বলবো। এরপরে আমাদের স্যার আছেন, ডিরেক্টর স্যার, উনি আপনাদেরকে 5 মিনিট, স্যার কি আছেন? আচ্ছা, এই পর্যন্ত আমি যা বললাম আপনারা কি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের ভিসা হচ্ছে এখানে 3টা। 3টা ধরনের এবং যোগ্যতা অনুযায়ী বুঝতে পারছেন, এবং সকল ক্ষেত্রে N4 অথবা জেএফটি দিয়ে আপনি কভার করতে পারবেন। ইন্টারন্যাশনাল ভিসার ক্ষেত্রে জেএফটিটা চায় না, চায় জেএলপিটিটা বেশিরভাগ, জেএলপিটি চায়, এবং সেক্ষেত্রে N5 দিয়েও অনেক সময় ইন্টারন্যাশনাল ভিসা ইয়ে হয়। প্রথম সাবজেক্টটা কি আবার বলা যাবে? জি জি, 1 নাম্বারটা। এখন তো আমরা 3 নাম্বারটা আলোচনা করতেছি, 1 নাম্বারটা যেটা সহজ সেটা আবার জানতে চাচ্ছি। শিওর, আমরা একটু বলে দিচ্ছি। টিআইটিপি যেটা হলো, এটা হচ্ছে আপনাকে একাডেমিক, মানে হচ্ছে যে ম্যাট্রিক পাস হয় নাই বা হইছে এটা নিয়ে সমস্যা নাই। এখানে হচ্ছে যে তার ভাষা, জাপানিজ ভাষা শেখার যোগ্যতাটা থাকলেই হলো। বয়স 18 থেকে 30 হতে পারে। তো টিআইটিপিতে আরেক ধরনের মানুষ যেতে পারে, সেটা হলো যারা স্টুডেন্ট, তারা এখানে গিয়ে 5 বছর কাজ করার পাশাপাশি তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, ঠিক আছে, যারা হার্ড ওয়ার্কার আছে। তো সেক্ষেত্রে তারা যদি আবার নার্সিং ভিসায়, নার্সিং একটা ওখানে কোর্স হয়, সেখানে আবার ভাতা দেয়, ঠিক আছে। তো এখানে কিছু সুযোগ আছে স্টুডেন্টদের, যারা একেবারেই ম্যাট্রিকে আছে বা ম্যাট্রিক পাস করছে, ইন্টারে মানে মনোযোগী না বা যাওয়ার প্ল্যান আছে। তো তারা যদি কোনোভাবে এটা ভাষা ভাষা শিখে ফেলে এবং ভিসা পেয়ে যায়, এখান থেকে একটা অপশন যেটা হচ্ছে যে আপনারা চাইলে এই জেএলপিটি দেওয়া থাকার কারণে আপনি কিন্তু জাপানিজ ইউনিভার্সিটি, ক্যারিয়ারে ক্যারিয়ারে গ্রাফ তো এক একজনের কাছে এক এক রকম, অনেকে সবাই উপরে উঠতে পারে, যার যার নিজস্ব পথ আছে সেটা বাইসা নিতে পারলে, ঠিক আছে। তো যে কোনো কিছু থেকেই উপরের দিকে উঠা যায়, কোনো কিছুই ছোট না। তো তারা সেটাকে সুন্দরভাবে এটাকে নিজের প্রয়োজনে কাজে লাগাইতে পারে, ঠিকঠাক মতো স্টেপ গুলো যদি সুন্দরভাবে ধারাবাহিকভাবে ফলো করতে পারে। আচ্ছা, হাই স্কিলড ক্ষেত্রে কোনো এজ লিমিটেশন আছে কিনা? না 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 না, এজ লিমিটেশন নাই কোনোটাতেই, আসলে মূলত সেই অর্থে এজ লিমিটেশন নাই। টিএটিপির ক্ষেত্রে একটু মেনশন করা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অন্যগুলোতে তেমন একটা থাকে না। আমরা কয়েকটা সার্কুলার আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আরো। আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কোনোভাবে এজ ম্যাটার করে না। একটা প্রশ্ন করতে পারি? জি করেন। একটু হ্যাঁ, এই পর্যন্ত যা বুঝলাম সেটা নিয়ে। হ্যাঁ, আমরা এই সেমিনার শেষ করে কি আমরা ক্লাসে ভর্তি হতে পারবো? হ্যাঁ সেটা পারবে, সেগুলো আসতেছি আস্তে আস্তে। আমি আমার একজনের জন্য অপেক্ষা করলাম, স্যার মনে হয় কোনো কারণে আমাদের আরেকটা চলছে। হ্যাঁ
আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি একটু সুযোগ দেন। হ্যাঁ, এখানে হ্যাঁ, এসএসডব্লিউ তে বেশ কয়েকটা এগ্রিকালচার, তারপরে কেয়ার গিভার বা আরো কয়েকটা অপশন বললেন। হুম, হুম। ফরেস্ট্রি কোনো অপশন আছে ফরেস্ট্রি গ্রাজুয়েটদের জন্য? কিসের জন্য? ফার্স্ট এইড? ফরেস্ট্রি, বন বন। ও আচ্ছা, ফরেস্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তবে এটা সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে কি, আমি আপনার একটা স্ট্যাটিস্টিক্স দেখাবো যেটা জাপান ইমিগ্রেশন ব্যুরো থেকে নেওয়া। আমি একটু, আমাকে সময় দেন, আমি দেখাচ্ছি। সেই সঙ্গে বাংলাদেশে ইন্টারন্যাশনাল এনজিও তে কাজ করার অভিজ্ঞতাও 10 বছর আছে ফরেস্ট্রি সেক্টরে। এর জন্য কোনো প্রভিশন আছে কিনা, জাস্ট আমার একটা হ্যাঁ, প্রিভিয়াস বুঝতে মাইন্ড পারছি। জানতে চাই। ঠিক আছে, নাইস কোশ্চেন। আপনাদেরকে আমি একটু এই ফাঁকে একটা জিনিস দেখাই, জাপানের সম্ভাবনাটা, তাহলে আপনি বুঝতে। এখানে কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? সবাই একটু মনোযোগ দিয়ে না এবার, হ্যাঁ? সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি, একটু স্ক্রিনটা ফুল ফুল ভিউ দিলে ভালো হয়, কারণ এটা আচ্ছা, দেখতে ওই পাচ্ছি। ভিউতে যান আপনি, স্লাইড ভিউতে গিয়ে, স্লাইড ভিউতে আমি গিয়ে না, এটা আমি ফুল করে দিলে দেখতে সুবিধা হয় একটু। আচ্ছা, ছোট আমি ছোট দেখায় একদম। এখন কি আপনাদের কাছে মানে মোটামুটি মানে রিডেবল? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এটা বিগিনিং এ গেলে সমস্যা, যেটা আমার অনেক স্লাইড সুইচ করতে হয়, তো এই জন্য বড় করতে গেলে সমস্যা হয়ে যেত। আচ্ছা, এখন দেখা যায় ভালো, বেটার? স্যার আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। জি স্যার, তার মানে আমরা যদি N4টা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মোটামুটি সকল ভিসার জন্য আবেদন করতে পারবো, এই তো? একদম পারফেক্ট বুঝছেন আপনি, রাইট। আচ্ছা, এবার আমরা একটু দেখেন এসএসডব্লিউ ফিল্ড, ঠিক আছে? এটার সোর্স হচ্ছে ইমিগ্রেশন সার্ভিস এজেন্সি অফ জাপান। এরা, জাপান কিন্তু আসলে বাড়তি কথা বলে না, এবং জাপান টু দ্য পয়েন্টে তাদের অ্যানালাইসিস থেকে এই এই স্ট্যাটিস্টিক্সটা গত 4 তারিখে তারা দেখাইছে। বাংলাদেশ আমাদের মিটিং হয়েছে সেখানে। তো এখানে দেখেন, প্রথমে আছে হচ্ছে নার্সিং কেয়ার, এটার ডিমান্ড আছে নেক্সট 5 ইয়ার্স। উপরে লেখা আছে ডিমান্ড অফ এসএসডব্লিউ ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। আগামী 5 বছর এসএসডব্লিউ এর চাকরির চাহিদা। সবাই কি আমার কথা বুঝতেছেন, শুনতে পান? জি ভাই, শুনতে পাচ্ছি। তাহলে এর উপরে লেখা আছে আগামী 5 বছরে জাপানে চাকরির মানে যেই ডিমান্ড, সেটা এখানে দেয়া আছে। 1 নম্বরেই আছে হচ্ছে নার্সিং কেয়ার বা কেয়ার গিভার। এখানে ডিমান্ড আছে 1,35,000 ভ্যাকেন্সি, 1,35,000। বিল্ডিং ক্লিনিং ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে ম্যানেজমেন্ট, যে বিষয়গুলো, এগুলো হচ্ছে 37,000। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি জব আছে 1,73,300। কনস্ট্রাকশনে আছে 80,000, তবে কনস্ট্রাকশনে 80,000 থাকলেও ক্যান্ডিডেট কম, যার কারণে কনস্ট্রাকশনের ভিসাটা দ্রুত হয়ে যায়। আচ্ছা, কারণ এটাতে একটু হার্ড লেবার আছে, যার কারণে অনেকে প্রিফার করে না। যেমন আপনাদের মধ্যে যদি আমি এখানে সবাইকে জিজ্ঞাসা করি, কনস্ট্রাকশন তেমন কেউ যাইতে চাবেন না, ঠিক আছে? স্পেশালি এসএসডব্লিউ যাদের যোগ্যতা আছে তারা কনস্ট্রাকশনে কিছুতে যেতে চায় না। তো কনস্ট্রাকশনে বেশিরভাগ ক্ষেত্রে টিআইটিবি ভিসার লোকজন যায়, যাদের এজ একটু কম এবং শক্তি সামর্থ্যবান, তারাই বিশেষভাবে যায়, যা এডুকেশন যাদের ল্যাক আছে। তো এই যার কারণে কনস্ট্রাকশনের এখানে ডিমান্ড কম থাকলেও এইখানে ভিসা বেশি হয়। এরপরে আছে অটোমোবাইল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। অটোমোবাইল এন্ড রিপেয়ার মেইনটেনেন্সে আছে 10,000-এর মতো। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আছে 4,400-এর মতো। শিপ বিল্ডিং এন্ড শিপ মেশিনারি ইন্ডাস্ট্রিতে আছে 36,000-এর মতো, 1,000 ওজন। অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রিতে আছে 23,000-এর মতো। অটোমোবাইল ট্রান্সপোর্টেশন, অটোমোবাইল মানে গাড়ি যেটা ড্রাইভিং, দেখেন ট্রান্সপোর্টেশন বিজনেস বা ড্রাইভিং এ আছে 24,500। এবং বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসা তেমন একটা নেওয়া হইতো না, তবে ইদানিং শুরু হয়েছে, এটা আরো ব্যাপক আকারে আসার সম্ভাবনা আছে। রেলওয়েতে আছে হচ্ছে 3800। এগ্রিকালচার আছে 78,000। আচ্ছা, একজন মনে হয় একটু ডিস্টার্ব করতেছে না? ওকে, থ্যাংক ইউ। একটু আপনি মিউট থাকেন, একজন কথা বলতেছেন। তো এগ্রিকালচার বিষয়ে আছে 78,000। ফিশারি এবং একুয়া কালচারে আছে 17,000। ফুড বেভারেজ, দেখেন এই যে এগ্রিকালচারের পরে থেকে এগুলো পুরোটাই কিন্তু এগ্রির মধ্যে পড়ে। ফিশারিজ, ম্যানুফ্যাকচারিং, ফুড বেভারেজ 1,40,000-এর কাছাকাছি। সরি, সবাই কি আমার কথাগুলো বুঝতেছিলেন?
সাউন্ডের কারণে একটু সমস্যা হয়েছে ভাইয়া। হ্যাঁ, এই জন্য মিউট করে দেই, একটু কথা বলতেছে। ওকে, ওকে। তো যেটা বলতেছিলাম, এখানে আমাদের কি আছে, এসএসডব্লিউ ভিসার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এখানে রেলওয়ের পরে দেখেন এগ্রিকালচার, ফিশারি, ম্যানুফ্যাকচার অফ ফুড, ফুড সার্ভিস, এরপরে ফরেস্ট্রি। ওই যে ভাই যে প্রশ্নগুলো, উনি কি আছেন ফরেস্ট্রিতে? জি আমি আছি, বলেন। ওই যে দেখেন 1000 ভ্যাকেন্সি আছে, ডিমান্ড, ঠিক আছে। আগামী নেক্সট 5 বছরে 1000 ফরেস্ট্রি, এই সেক্টরে 1000-এর মতো ভ্যাকেন্সি আছে। তবে তাহলে আপনি চিন্তা করে নিতে পারেন, যেহেতু আপনার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে এবং সেই সাথে এটা ফরেনরা অবশ্যই পছন্দ করে, যারা ভলান্টারি অর্গানাইজেশনের সাথে, স্পেশালি এনজিওর সাথে জড়িত, তাদেরকে এখানে পিক করার সম্ভাবনা আছে, যেহেতু এটা একটা রেকর্ডেড জব, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ইভেন্ট এখানে পোর্টফোলিও করা থাকে, হিস্ট্রিক্যালি ডকুমেন্টেশন থাকে, অডিট থাকে। তো যার কারণে হচ্ছে যে এই আপনার সম্ভাবনা আছে এখানে, কিন্তু জবের চাহিদা কিন্তু 1000। জি ইয়া, এই সেই সঙ্গে একটা কথা বলিনি, ভাই, এখানে কিন্তু উড ইন্ডাস্ট্রিটাও জড়িত। হ্যাঁ, জি জি। উড ইন্ডাস্ট্রিও আছে। সো আমার মনে হয় বাইপাস করে আপনার সাথে আমি পরে কথা বলবো এক সময়, সুযোগ দেন। ঠিক আছে। তবে এগুলো হচ্ছে সার্কুলারের উপর নির্ভর করে যে আমাদের এখানে সার্কুলার চাই কিনা। এখানে জাপান অনেকগুলো কান্ট্রি থেকে মূলত লোক নেয়, বাংলাদেশ তার মধ্যে অন্যতম, যদিও জাপানের কাছে। তবে জাপান, ভিয়েতনাম, ফিলিপিন এইসব জায়গা থেকেও অনেক লোক নেয়, নেপাল থেকেও নেয়। ইভেন বাংলাদেশের চিটাগাংবাসী যারা আছেন, যারা এথনিক গ্রুপ আছেন, তাদের একটা ভালো জাপানের চাহিদা আছে। সো তারা, যারা আমরা চিটাগাং ভাইয়েরা আছেন, তাদের জন্য কিন্তু জাপান মানে এক্সট্রা প্রিভিলেজ আছে সিলেকশনের ক্ষেত্রে। তো তারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আমরা যাই একটু যেটা বলেছিলাম যে এই হচ্ছে আমাদের ডিমান্ড অনুযায়ী। তাহলে যারা প্রস্তুতি নেবেন, এই ডিমান্ড অনুযায়ী আপনারা প্রস্তুতি নিলে আপনাদের জন্য সহজ হবে রাস্তাটা, যে কোন ভিসায় আপনি দাঁড়াইলে আপনার চাহিদা অনুযায়ী, যে আপনার যদি একটু অপেক্ষা করার সময় থাকে, তাহলে আপনি কনস্ট্রাকশন না নিয়ে অন্য কিছু যেতে পারেন, বা নার্সিং এ যেতে পারেন, কেয়ারে যেতে পারেন, অন্য এগ্রিকালচারে যেতে পারেন, বা এগ্রিকালচারে আপনার পছন্দ না অন্য একটাতে যেতে পারেন। তো এই সুযোগগুলো কিন্তু আছে। তো এই হচ্ছে তিনটাও হাই ডিমান্ডিং, নার্সিং, এগ্রিকালচার সব থেকে হাই ডিমান্ডিং যেটা, এটাই বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে। নার্সিং, কনস্ট্রাকশন, এগ্রি, এই তিনটা হাই ডিমান্ডিং যেই মানে অর্থাৎ মানে ভ্যাকেন্সি যেখানে আছে, সেখানে সেইগুলোতেই বাংলাদেশ থেকে বেশি ফিল আপ হচ্ছে। নার্সিং দেওয়া কি যোগ্যতা, মানে কি কোর্স করা লাগে ওটা? এটা কোর্স তেমন করতে হবে না আপনাকে, যে কেয়ার ভিসা যেটা বললাম সেটা হচ্ছে আপনি ভাষার সাথে আমাদের নার্সিং এর আরেকটা কোর্স এটা। তবে এটা আপনাকে আলাদাভাবে যে ডিপ্লোমা থাকলে সেটা ভালো, আপনাকে পরবর্তীতে আপনি এটা SSW2 তে বা অন্যান্য ফেসিলিটি পাবেন, অন্যান্য হেলথ কেয়ার জবে চলে যেতে পারবেন। আর নার্সিং কেয়ার মূলত হচ্ছে যে আপনার এখানে যেটা বলা হয় যে, আমরা সহজ ভাষায় অনেকে বলে যে আপনার ওল্ড এজ হোম গুলোতে সার্ভ করতে হয় তাদেরকে, ক্লায়েন্ট মানে বিশেষ করে বৃদ্ধ যারা আছে তাদের সাথে কাজ করতে হয়। প্রথম দিকে অনেকের কাছে কষ্টকর হয়, যারা হ্যাবিচুয়েটেড না। এটা কষ্টটা হচ্ছে যে লেবার শ্রম না, মানে আপনার হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো এটা একটা জায়গা থেকে অনেকে এটাকে পছন্দ করে, আবার করে না, ঠিক আছে। তবে ইনকাম বা অন্যান্য ফ্যাসিলিটিস ভালো আছে এটাতে, ঠিক আছে। এই কারণ জাপানের যে সমস্যার কারণে এই ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেটাই হলো যে তাদের ইয়াং জেনারেশন নাই, তাদের 50+ মানে সিটিজেন অনেক, 50+, 60+, যারা হয়তো বা নাই বলে আপনাদের এই ইয়াং যারা আছে তারা যাচ্ছে এবং জাপানকে মানে পরিপূর্ণ করার জন্য। সুযোগ সুবিধা কেমন? কিসের? ফুড এন্ড বেভারেজ। কোনটাই বুঝিনি। ম্যানুফ্যাকচারিং, ফুড এন্ড বেভারেজ। ও, ফুড এন্ড বেভারেজে তো ভালো, কিন্তু ফুড এন্ড বেভারেজে ডিরেক্ট সার্কুলার হয় না, ঠিক আছে, কম, খুব কম। একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রি, অ্যাকোমোডেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচার, ফুড এন্ড বেভারেজ, এটা কি হাই স্কিলড ক্যাটাগরিতে পড়বে? না, এখানে SSW লেখা আছে, পুরোটাই SSW। আপনি হাই স্কিল ক্যাটাগরিতে এটা যে বললাম, ইঞ্জিনিয়ারিং, আইটি এবং হচ্ছে ফিনান্স ব্যাকগ্রাউন্ড, বা হচ্ছে যে আপনার টিচার, এই ধরনের যারা আছেন তাদের জন্য স্পেশালি হাই ইন্টারন্যাশনাল জব ভিসাগুলো বেশি। আচ্ছা, যারা হোটেল ম্যানেজমেন্ট বা ওই সেক্টর আর কি সিনিয়র পজিশনে, ধরেন 5 স্টার 4 স্টার হোটেলের জেনারেল ম্যানেজার বা অপারেশনস ম্যানেজার এই লেভেলের পজিশনে আছেন বা সিইও, তাদেরটা কোন ক্যাটাগরিতে যাবে? আচ্ছা, এটা হচ্ছে যে এটা আসলে আপনার স্যালারি অবশ্যই হাই হবে, সবকিছু ঠিক আছে। তবে এইটার সার্কুলার যেটা মানে ভ্যাকেন্সি যে সার্কুলার, এইটার জন্য আপনাকে ভাষা টাষা করে আপনি রেডি থাকতে পারেন।
এবং আপনার জন্য দুইটা গেটওয়ে হতে পারে। একটা হচ্ছে আপনি এসএসডব্লিউ তে জাপান আগে রিচ করলেন, অথবা আপনার আছে যেহেতু পয়সা আছে, আপনার যদি সুযোগ হয় আপনি জাপানে ট্যুরিস্ট ভিসায়ও গেলেন, ঠিক আছে। কিন্তু আপনি ভাষাটা শিখে থাকলে আপনি যদি এখানে মানে ক্লিক করতে পারেন তাহলে আপনার সম্ভাবনা আছে। এটা অল অ্যাবাউট হচ্ছে যে আমি যেটা বললাম যে এসএসডব্লিউ তে 3টা গেটওয়ে মানে স্কিল টেস্ট দিয়ে, ভাষা প্লাস স্কিল টেস্ট দিয়ে এখানে নেওয়া হচ্ছে, সেই সাথে এক্সট্রা কিছু জবের অফার আসে। এটা হচ্ছে যে আপনাকে মানে ইয়া করতে হবে, আপনার যেমন নার্সিং বা কেয়ার ভিসা, যেমন একজন ল্যাঙ্গুয়েজ শেষ করছে তার 3 মাসের মধ্যে যাওয়ার প্ল্যান, তার হয়তো বা হয়ে যাবে, হ্যাঁ, যে আমার ভাষা শেষ, আমি যত তাড়াতাড়ি পারি জাপানে যাব। এখন আপনার ক্ষেত্রে হতে পারে যে এটা 3 মাসের জায়গায় 4 মাস লাগতে পারে, কারণ হচ্ছে যে আপনার সার্কুলারটা হতে হবে, হ্যাঁ, এবং ওটার ডেলিগেটস আসতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে, অথবা আপনার যদি কোনো ইন্টারনাল লবিং থাকে সেটাও আপনি কাজে লাগাতে পারেন, তবে ভাষাটা আপনার লাগবে, এটা আপনাকে প্লাস করবে। আচ্ছা, এই ক্ষেত্রে সাপোজ ধরুন অ্যাপ্লাই শুরু করা হলো সার্চিং এর মাধ্যমে, হ্যাঁ, ওই যে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করতে করতে 4-5 মাস সময় লাগছে, আর্লি থেকে এটা অ্যাপ্লাই করা যায়, মানে জাস্ট এই কোর্সের রেজাল্টটা পেন্ডিং রেখে? কোর্সের রেজাল্ট পেন্ডিং থাকলে না, কি বললেন? হ্যাঁ, এটা সাপোজ ধরুন একটা সার্কুলার আসছে, হ্যাঁ, ওভারঅল প্রসেসিং কমপ্লিট হতে হতে 4 থেকে 5 মাস বা 6 মাস সময় লাগছে, তো ল্যাঙ্গুয়েজ কোর্স কন্টিনিউ থাকতে থাকতে কি অ্যাপ্লাই করা যায়? সাপোজ ধরেন 3-4 মাস পর যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা সাবমিট করা হয়। এটা আমাদের মাধ্যমে পারা যায়। আমরা যখন আপনার প্রতি কনফিডেন্ট যে আমরা আপনার সম্পর্কে জানি যে আপনি, আমরা যখন ডেলিগেটস এর সামনে কাউকে নিয়ে যাই, যেমন আমাদের N5 করা আছে কিন্তু সে N4টা করে নাই, কারণ এইরকম না, সে পারে, বাট এক্সামের শিডিউল হচ্ছে যে আপনার বছরে 2 বার, ডিসেম্বর আর হচ্ছে জুলাই। তো এখন সে অলরেডি কমপ্লিট, তার মোটামুটি সে কনফিডেন্ট এবং সে ফ্লুয়েন্সি আছে তার মধ্যে, কিন্তু সে পরীক্ষাটা সার্টিফিকেটটা নেওয়া হয় নাই। তো এখন সে কি ইন্টারভিউ দিবে না দিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের রিকমেন্ডেশন থাকে যে উনি হয়েছে জাস্ট সার্টিফিকেশনটা হয় না, আপনি এটা প্রসেস হয়ে গেলে সামনে হয়তো দিয়ে দিবে, ঠিক আছে, বা আপডেট করে দিবে। এটা হচ্ছে যে এটা হয়, কিন্তু আপনার হচ্ছে যে এই ক্ষেত্রে মানে টোটালি যদি আপনি থাকেন, আপনি তো ইন্টারভিউ শিডিউলটা তো পাইতে হবে। রাইট। আচ্ছা, ইন্টারভিউ বলতে এটা কি ল্যাঙ্গুয়েজ বেস ইন্টারভিউ নাকি স্কিল বেস, মানে স্কিলের উপর? এটা হচ্ছে যে ডাইরেক্ট ডেলিগেটসরা যখন তাদের ডিমান্ড লেটারটা পাঠায়, বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি যারা আছে তাদের মাধ্যমে ডিমান্ড লেটারটা পাঠায়, আমি একটু দেখাবো, একটু পরে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমরা এটাতে মোটামুটি গেলাম। তাহলে আমরা এখন কিন্তু হচ্ছে যে ভিসা এবং এর ডিমান্ড সম্পর্কে একটু জাস্ট আইডিয়া নিলাম। তাহলে আমাদের এখন যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের ভাষা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন, যে এটা আসলে কিভাবে কি করা যায়, ঠিক আছে। তো আমি এই সম্পর্কে একটু কথা বলতে চাই, যদি আমি একটু বাইরে ছিলাম, যদি আপনি অনুমতি দেন আর কি। হ্যাঁ জি স্যার, চলে আসছে তো স্যার। আমি স্যার একটু 5টা মিনিট বলি, তাহলে আপনার মানে আমি ইয়েটা দেখে তারপরে স্যার একটু বললে কোনো সুবিধা হবে। 5টা মিনিট দেখেন, ওকে। তো আমাদের জাপানি ভাষার এখানে দেখেন 3টা পার্ট করা আছে, একটু দেখতে পাচ্ছেন, রাইট? সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো 3টা পার্ট করা হচ্ছে। দেখেন প্রথম পার্টে হচ্ছে জেএলপিটি N5, জেএলপিটি N4। এই পাশে যে দুইটা আছে, আপনাকে যদি এই জেএলপিটি করেন তাহলে আপনাকে এই দুইটা শেষ করতে হবে, আর যদি আপনি জেএফটি করেন তাহলে একটা কোর্স শেষ করতে হবে। জেএলপিটি করলে 2টা কোর্স শেষ করতে হবে, জেএফটি করলে একটা কোর্স শেষ করতে হবে। জেএফটি তে কি কি সুবিধা আর এটাতে কি কি সুবিধা, পরীক্ষা কেমন হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। জেএলপিটি হচ্ছে জেএলপিটি N5 প্রাথমিক স্তর। এখানে আপনি শিখবেন হচ্ছে, ভাই এখন একটু ডিস্টার্ব করে না কেউ, আমি আবার মিউট করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ভাষার ব্যাপারটা আপনি সিদ্ধান্ত নেবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত, অনেক সময় ব্যয় করবেন, সো একটু মনোযোগ দিয়ে শুনেন। জেএলপিটি তে বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্টে আইএলটিএস যারা সম্পর্কে জানেন তাদের জানেন যে স্পিকিং হয়, রাইটিং হয়। জাপানিজ ল্যাঙ্গুয়েজে স্পিকিং এবং রাইটিং নাই, তাই এই জন্য আপনাদের ভয়ের কারণ নাই। নো রাইটিং নো স্পিকিং, নো রাইটিং নো স্পিকিং ফর টেস্ট, এটা প্রথম কথা। এবার আসেন জেএলপিটি তে কি কি শিখতে হবে। আপনাকে ভোকাবুলারি শিখতে হবে, কিছুটা ব্যাকরণ শিখতে হবে, কিছুটা লিসেনিং শিখতে হবে, ঠিক আছে। ভোকাব, গ্রামার, রিডিং, এই জ্ঞানগুলো। রিডিং কেন, যে আপনি যাতে পড়ে অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, পরীক্ষার ফি 3500 থেকে 4500 রেঞ্জ, ডিপেন্ডস অন ডলার রেট, ঠিক আছে। পরীক্ষা বছরে 2 বার হয়, জুলাই এবং ডিসেম্বরে। জেএলপিটির পরীক্ষার একটা লিমিটেশন আছে, বছরে 2 বার সারা পৃথিবীতে হয়,
সারা পৃথিবীতে বছরে 2 বার হয়, এই জন্য আপনাকে আগে থেকে বুক করতে হবে। যেমন অনেকে বলা বলি করছে যারা আগে জয়েন করছেন যে ভাই সিট তো বুক হয়ে গেছে, আমি তো আর উপায় কি, ঠিক আছে, মাত্র একদিনেই সিট বুক হয়ে গেছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজের টেস্টে একদিনেই সিট বুকিং হয়ে গেছে। তো এই জন্য এটাকে কনসিয়াস থাকতে হয়, খুব দ্রুত বুকিং করে ফেলতে হয়। মাত্র 2 দিনে সার্কুলার হয়েছে, 2 দিন যে আমরা যে ওপেন মানে লগ ওপেন করা হয়েছে, সেখানে 2 দিনে সিট বুক হয়ে গেছে বাংলাদেশে। বর্তমানে জাপানিজ ল্যাঙ্গুয়েজের চাহিদা বা ক্যান্ডিডেট এত পরিমাণে হয়েছে, তো এই জন্য আপনাকে কিন্তু খুব দ্রুত স্টেপ নিতে হবে যদি আপনারা নিতে চান। আপনারা এই জেএলপিটি পরীক্ষাটা বছরে 2 বার, আপনি যদি এইম থাকে যে আপনি ডিসেম্বরে পরীক্ষা দিবেন, তাহলে আপনাকে এখন আবার আমরা এমবাসিতে বা অন্য জায়গায় খবর নিব যে এটাকে কোনোভাবে আরো ভ্যাকেন্সি বাড়ানো যায় কিনা, ঠিক আছে। এটার সিট পরে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি বা ইয়াতে সিট পরে থাকে, ঠিক আছে, মানে এটার যে সিট অ্যালোকেশন পরীক্ষা এখানে দিতে হতে পারে। আর জেএফটি যেটা, এটা আপনি বছরে অনেকবার দিতে পারবেন, এটা হচ্ছে এটা সুবিধা। তো যারা খুবই ফোকাস তারা চাইলে জেএফটি দিয়ে দ্রুত ভিসা প্রক্রিয়াটা করতে পারেন, ঠিক আছে। যাদের ইন্টারন্যাশনাল বা এসএসডব্লিউ বা অন্য কোনো জবে আছেন তারা চাইলে জেএলপিটা ধীরে ধীরে শেষ করতে পারেন। আর যারা একেবারে এই ফোকাসড যে ভাই আমাকে তাড়াতাড়ি বিদেশ যেতে হবে, আমার আর কোনো ওয়ে নাই, তারা জেএফটিটা ধরতে পারেন। জেএফটিটা হচ্ছে এসএসডব্লিউ এবং টিআইটিবি ফোকাস। পরবর্তীতে আপনি চাইলে আপনার ভাষা চর্চা রাখা যাবেন, পরে এক সময় দিয়ে দিবেন, ঠিক আছে, পরীক্ষা বা N4 দিলেন, N3 দিলেন, আপনি ভাষাটা চর্চা রাখবেন। জেএফটির পরীক্ষার ফিস হচ্ছে 3800 টাকা। জেএফটি পরীক্ষার ফিস হচ্ছে 3800 টাকা, যতবার ততবার দিতে পারবেন। বছরে প্রায় 10-12 বার পরীক্ষা হয়ে থাকে। সো এটা আপনি কোনো কোনো মাসে 2-3 বার হয়, কোনো কোনো মাসে হয় না, এরকম সিচুয়েশন হয়। তো এই জন্য আপনাকে আগে থেকে শিডিউল নিতে হবে। এই ব্যাপারে আমরা হেল্প করবো আপনাকে। আপনি যদি আমাদের স্টুডেন্ট হন, আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমাদের হেল্প চান, তাহলে আমরা আপনাকে তথ্য দিয়ে বা অন্য কোনো ভাবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হেল্প করবো, সমস্যা নেই। তাহলে জেএফটিটা হচ্ছে আপনাকে এসএসডব্লিউ এবং হচ্ছে টিআইটিবির ক্ষেত্রে কাজে লাগবে। এটা 60 মিনিট পরীক্ষা, আপনাকে 200-র মতো মার্ক পাইতে হবে, ঠিক আছে। পাস মার্ক হলো 200, 250-র মতো পরীক্ষা, তো এখানে আপনাকে 200 পাইতে হবে, এটা হলো মেইন। আর সবকিছু হইতেছে যে কম্পিউটার ভিত্তিক টেস্ট। তো কিছু শব্দের অর্থ হয়তো বা লিখতে করতে হতে পারে, সিলেক্ট করতে হতে পারে। তো এই জন্য হচ্ছে যে এই প্রিপারেশন যে কোনো সাইডে আপনি যান না কেন, এই পাশে আসেন আর এই পাশে আসেন, 6 মান্থের একটা বাজেট করতে পারেন। আর যারা সময় আছে তারা 4 মাসেও করতে পারেন, ঠিক আছে, 4 মাসেও সম্ভব। যদি ফুললি ফোকাস থাকেন, এটা নিয়ে আর কোনো কাজ করবেন না, তাদের 4 থেকে 5 মাসেও সম্ভব। তবে আইডিয়াল হচ্ছে 6 মান্থস, আইডিয়াল হচ্ছে 6 মান্থস। তাহলে এই হচ্ছে আপনাদের এই জেএলপিটি পরীক্ষা দিতে হলে আপনাকে সচেতন থাকতে হবে রেজিস্ট্রেশনের বিষয়ে জুলাই এবং ডিসেম্বরে। যারা আগামী ডিসেম্বরে দিতে যাচ্ছেন তারা আমাদের সাথে আগেই যোগাযোগ রাখেন, এখানে সিট অলরেডি বুকিং হয়ে গেছে। যদি কোনো কারণে আপনারা রেজিস্ট্রেশন করার আবার সুযোগ পান তাহলে কইরা ফেলবেন, প্রিপারেশন শুরু করে দিবেন, যেহেতু ফিস কম, এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে যে ভাষা বিষয়ে। আর স্যার হয়তো আপনাদের সাথে কথা বলবে। তারপরে আমাদের এখানে একটা চার্ট আছে, আমি আপনাদেরকে একটু দেখাই দেই যে ভাষা প্রশিক্ষণ। এখানে হচ্ছে যে আমাদের জেএলপিটি কোর্স ফিটা, এটা 3.5 মাস N5। যদি আপনারা আমাদের ক্যাম্পাসে করেন 16,500 টাকা, যে N4 হচ্ছে 16,500 টাকা, এবং দুইটা কম্বাইন্ডলি করলে 29,500 টাকা। আর জেএফটি বেসিক হচ্ছে 6 মাস, মানে 7 মাসের মতো 6 মাসের মতো লাগতে পারে, 24,500 টাকা। এটা হচ্ছে টোটালি অফলাইনে আমাদের এখানে এসে করলে, অফলাইনে আমাদের ক্যাম্পাসে এসে করলে। আর টিআইটিপি হচ্ছে যে অনলাইনে কি, অনলাইনে হচ্ছে প্রত্যেকটা লেভেল জেএফটি জেএনপি 5 এবং 4 যেটাই করেন না কেন 5,000 টাকা প্রত্যেকটা লেভেল। আর জেএফটিটা হচ্ছে 10,000 টাকা। তবে কেউ যদি ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করেন 2-1 দিনের মধ্যে, সেই ক্ষেত্রে একটা অনার থাকবে, বিশেষ সম্মাননা থাকবে। এটা হচ্ছে যে যাদের ল্যাঙ্গুয়েজ শেখা দরকার আছে। এরপরে আরেকটা বিষয় আছে, আমাদের আবাসিক ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, আপনারা যারা আবাসিকে থেকে ফুল টাইম আমাদের সাথে মানে পড়াশোনা করতে চান এবং তাড়াতাড়ি যেতে চান, এরকম একটা বিষয় থাকে, কারণ আপনার ইন্টারভিউ বর্ণনা সকল বিষয়ে আপডেট থাকা যায়, তাড়াতাড়ি সব খোঁজ খবর রাখা যায় আমাদের সাথে টাচে থাকলেন। এবং আমাদের ক্যাম্পাস এবং অফিস যেহেতু এই একই, যে কারণে হচ্ছে আপনাদের সুবিধা, আমাদের সুবিধার জন্য আমরা একটা বড় ক্যাম্পাস। তো অফিস, এটা হচ্ছে যে আমাদের আবাসিক সিট ভাড়া হচ্ছে ফুড ছাড়া 4,000 টাকা প্রতি মাসে। আপনি 6 মাসের ভাষা এবং কি বলে এটাকে, ভাষা এবং আমাদের যে আবাসিক সমস্ত ব্যবস্থাপনা সহ আপনাদের হচ্ছে 50,000 টাকা। এটা হচ্ছে আপনারা আমাদেরকে দিয়ে উঠতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ভিসার একটা প্যাকেজ আছে। আপনারা টিআইটিবির ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 5.5 লক্ষ টাকা খরচ হতে পারে, এসএসডব্লিউর ক্ষেত্রে 6 থেকে 6.5 লক্ষ টাকা খরচ হতে পারে, ঠিক আছে। আর এইটা আমি আরো কিছু বিস্তারিত ইনফরমেশন আছে, তো এখন আমি আর বেশি কিছু বলবো না, স্যার একটু আপনাদের সাথে একটু কথা বলবে, তারপর আমি আপনাদেরকে আরো ডিটেইলে কিছু জিনিস বলবো, তো আপনারা তখন আরো ভালো বেটার বুঝতে পারবেন। তো স্যার একটু আপনি যদি এখন বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, আপনারা সবাই ভালো আছেন?
ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? আসলে অনেক রাত হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল আমাদের মিটিং হওয়ার। তো আমার মনে হয় আমরা 10-12 মিনিটের ভিতরে শেষ করে দিব। তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে, সেটা হলো যে আসলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, মানে বাংলাদেশ থেকে অনেক কম সংখ্যক লোক জাপানে যাচ্ছে, বেশি লোক যাচ্ছে নেপাল থেকে, ফিলিপাইন থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে। আমরা বাংলাদেশিরা কেন পিছিয়ে আছি? শুধুমাত্র ভাষা শেখার ক্ষেত্রে। আপনারা যদি দ্রুত ভাষা শিখতে পারেন, সাধনাও করতে হয় ভাষাটা শেখার জন্য, ভাষা শিখতে পারেন তাহলে আপনারা দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন। আজকে 1.5 ঘন্টার মিটিংয়ে যে ইনফরমেশন পেলেন, আমি বলবো যে আপনারা লোকাল যে ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে জয়েন করছেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জাপানি ভাষার সেন্টার আছে। আপনারা জাপানি ভাষা অফলাইনে কত নেয়, অনলাইনে কত নেয়, আবাসিকভাবে শেখায় কিনা, সবকিছু আপনারা নিজেরা বিভিন্ন প্রতিষ্ঠানে যে একটু খোঁজ খবর নেন। আর একটু জোর রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাদের ঢাকাতে থাকেন, আমাদের যেহেতু মোহাম্মদপুরে আবাসিক সেন্টার এবং অফলাইন আমরা করি, আপনারা যারা ভর্তি হতে চান ভাষা নিয়ে, আমাদের আবাসিক সেন্টারটা একটু ঘুরে যাবেন। আমাদের আবাসিক সেন্টারে যে ফ্যাসিলিটিস, একদম সুপার হোস্টেলের মতো একটা ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে এখানে আমরা লিসেনিং এর একটা প্র্যাকটিস, সার্বক্ষণিক আমাদের আবাসিক টিচার থাকবে, টিচারের সাথে থেকেই আপনারা জাপানি ভাষাটা শিখবেন। বুঝতে পেরেছেন? এখানে আমরা বলবো যে আসলে আপনাদেরকে একটু সিরিয়াস হতে হবে, আর সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে যে আমি জাপান যাব, জাপান যাওয়া খুব সহজ, শুধু ভাষাটা শেখা। আর অনলাইনে যে আপনাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে, এই সুযোগ বাংলাদেশে মনে হয় না কোনো প্রতিষ্ঠান দিবে। এই জন্য আজকে আমি আমাদের খায়রুল সাহেবকে রিকোয়েস্ট করবো যে আপনি একটা লিঙ্ক দিয়ে দেন, যে লিঙ্কে আপনারা সবাই যারা আগ্রহী যে আমাদের অনলাইনে শিখতে চান, তারা গুগল ফর্মটা ফিল আপ করে দিবেন। আর যারা অফলাইনে শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে বুঝে আপনি অফলাইনে কোর্সটা করবেন। আর যদি কেউ ঢাকাতে থাকেন কিন্তু অনলাইনে করতে চান, আপনাদের পেমেন্ট দেওয়া নিয়ে কোনো কনফিউশন থাকে, আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানটা একটু ঘুরে যান। আমাদের যে এখন রানিং অনলাইন ব্যাচ চলতেছে, অফলাইন ব্যাচ চলতেছে, তো আপনারা আসলে আমরা খুব খুশি হব। আমাদের প্রতিষ্ঠানে যদি আপনারা ভর্তি না হয়ে অন্য প্রতিষ্ঠানেও ভর্তি হন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি আপনারা যে কোনো প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হন। ভর্তি আগে ভাষাটা শেখেন, ভাষা শিখে আপনারা আপনাদের পাসপোর্ট কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসেন। যেমন আমাদের সামনের সপ্তাহে আমাদের ডেলিগেটস আসবে, আমাদের এসএমডি ইন্টারন্যাশনালে আমাদের ডেলিগেটস আসবে এসএসডব্লিউ ভিসায়। আমাদের মানে আমরা কিছু অফার লেটার নিয়ে আসছি জাপান। যদি আপনাদের ভেতর থেকে কেউ N4 পাস থাকেন অথবা জেএফটি পাস থাকেন, আপনারা পাসপোর্ট নিয়ে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসেন, আপনাদের আমরা এসএসডব্লিউ ভিসার প্রক্রিয়া করতে চাই, এবং পেমেন্ট বিষয়গুলো আপনারা ক্লিয়ার করবেন। আপনাদের অফার লেটার আসবে, সিও লেটার আসবে, দেন আপনারা ধারাবাহিকভাবে পেমেন্ট নিয়ে জাপান এবং কোরিয়াতে কোনো মানুষ ভুক্তভোগী না। আপনি ইউরোপের বিভিন্ন ভিসা করা নিয়ে কিন্তু অনেকে ভুক্তভোগী হয়, টাকা চলে যায়, টাকা নিয়ে যায়, কিন্তু ভিসা হয় না, অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে। মধ্যপ্রাচ্যে অনেক সমস্যা ঘটে যে টুরিস্ট ভিসায় নিয়ে যায়, টাকা নিয়ে নিয়েছে 4 লাখ, টুরিস্ট ভিসায় নিয়ে ওই দেশে 1-2 মাস রেখে পরে বাংলাদেশে ফেরত দেয়। কিন্তু জাপান এবং কোরিয়াতে আপনি এই ধরনের কোনো সুযোগ আপনি পাবেন। জাপানে আপনার ভিসা হলে, কাগজপত্র হলে, আপনি সব ইএমইটিতে আপনি দেখতে পারবেন ওয়েবসাইটে আপনার নামে কাগজপত্র হচ্ছে, এগ্রিমেন্ট হয়েছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। এরপর আপনি কাগজপত্র নিয়ে এমবাসিতে দাঁড়াবেন, আপনার ভিসা দিয়ে। তো আমি একটু রিকোয়েস্ট করবো আপনার ভাষার প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত ভাষাটা শেখেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা একটু আপনারা আবার একটু আসি ব্যাকে। তো ঠিক আছে, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে আবার। তো আমরা যেটা বলতেছিলাম, ফিস গুলো এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সব থেকে ভালো হয় আপনারা আবাসিকে চলে আসলে আপনাদের জন্য হয়তো খুব বেশি সংখ্যক সিট যে খালি আছে তাও না, আপনাদের এখন সম্ভবত সিট খালি আছে হচ্ছে আপনাদের 12টা সিটের মতো খালি আছে। তো যারা এই আগামী ডিসেম্বরের প্ল্যান আছে বা ডিসেম্বরের ভিতরে বা 2026-এর ভিতরে, তাদেরকে আমরা এনকারেজ করবো যে আপনারা আবাসিকে চলে আসেন।
সরাসরি এখানে থাকেন, আপনি সবগুলা বিষয় বুঝেন, নিজের জিনিসগুলা গুছায় নেন, জাপানিজ কালচার সম্পর্কে আইডিয়া নেন, ভাষা সম্পর্কে আইডিয়া নেন, ওভারঅল একটা সুন্দর প্র্যাকটিস করেন, ইন্টারভিউ গুলো দেন, ইনশাল্লাহ আপনার জিনিসগুলা তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনলাইনে আপনারা যারা বিজি বা ইন্টারন্যাশনাল ভিসার জন্য মানে ইচ্ছুক বা অন্যান্য করে যারা অলরেডি ভালো জবে আছেন, তারা পাশাপাশি অনলাইনটা চালায় রাখেন। আপনাদের যদি ঢাকার বাইরে কেউ থেকে থাকেন, আপনারা যখন ফাইনাল পরীক্ষা দিবেন আমাদের আবাসিকে আপনারা ফ্রি থাকবেন, এখান থেকে আপনাদের যদি হেল্প লাগে যে ভাই পরীক্ষা রেজিস্ট্রেশনটা করে দিয়েন, আমরা করে দিব, কোনো সমস্যা নাই, এগুলার জন্য আলাদা কোনো চার্জ নাই, আপনারা আমাদের এখানে থেকে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে কেউ আমাদের এখানে ফ্রিতে থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন, সেই জন্য কোনো এক্সট্রা চার্জ নাই। তো আমরা যেটা বলতেছিলাম যে আপনার টাকা পয়সা ব্যাপারে জিজ্ঞাসা করবেন, সেটা আমরা বলেই দিছি। টিআইটিপি ভিসার ক্ষেত্রে 5 থেকে 5.5 লক্ষ টাকা আপনার বাজেট হতে পারে। ভিসা কিভাবে হয় সেটার একটা কয়েকটা স্টেপ আমরা বলছিলাম ওইখানে প্রথম দিকে, মনে আছে যে প্রথমে আপনাকে ডেলিগেট ইন্টারভিউর পরে হচ্ছে একটা কন্ট্রাক্ট পেপার সাইন হয় সিলেকশন শেষে। আপনি যদি নির্বাচিত হন মানে জবের জন্য, তখন হচ্ছে একটা কন্ট্রাক্ট পেপার সাইন হবে। তারপরে তো কন্ট্রাক্ট পেপার সাইন হলে আপনার এই কন্ট্রাক্ট পেপারটা জাপান ইমিগ্রেশনে পাঠাতে হয় পরবর্তীতে, সেখানে লয়াররা কাজ করে বা কুমিয়াই বলে। তো এই ধরনের একটা আমাদের একটা সার্ভিস থাকে ওইখানে, তো ওইখানে একটা খরচও আছে। পাশাপাশি আপনি যদি কোনো কারণে আবার না যান, সেক্ষেত্রে আমাদের একটা লজ্জার মধ্যে পড়তে হয় এবং কমিটমেন্ট গুলো ব্রেক হয়। জাপান এই ব্যাপারে খুবই মানে সেন্সিটিভ, জাপানরা যা কমিটমেন্ট করে তারা সেটা রাখে এবং যা আমাদের থেকে নেয় সেটাও তারা টু দা পয়েন্টে চায়। তো এই জন্য কোনো কারণে যদি আপনি না যেতে চান, সেটা আপনি আগে বলতে পারবেন যে আমি না, এটা আমার পছন্দ হয় না, আমি সিলেকশন হয়েছি বাট আমি এই জবে এই স্যালারিতে আমি ইচ্ছুক না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন। এটাতে আমাদের কোনো সমস্যা নাই, ওনাদেরও কোনো সমস্যা নাই। কিন্তু বাই চান্স আপনি ওনাদের কাছে এগ্রি করছেন যে আমি যাবো, যে আমি আপনাকে জিজ্ঞাসা করবো হয়তো আপনি কি এই ভিসা এই ক্যাটাগরিতে এইরকম আপনি রাজি কিনা, ঠিক আছে, এই সুযোগ সুবিধা আপনি বলছেন রাজি, তারপর আমি রাজি বলে তারপরে আপনি আমাদেরকে আবার বলছেন না ভাই মনে হয় না এটা আমার ভালো হবে। তো এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে। তো এটা করার পরে যেটা হচ্ছে যে এই কন্ট্রাক্ট পেপার সাইন হওয়ার পরে আপনাদের কাছ থেকে আমরা 80,000 টাকা নিব, চুক্তিপত্র করে নিব, সমস্যা নাই, যদি প্রয়োজন হয় 80,000 টাকা নেওয়ার পরে হচ্ছে যে আপনাদের সিইউই লেটার যেটা বলা হয় ভিসার মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে, সেই সময় হচ্ছে যে আপনাদের যখন সবকিছু ওকে হয়ে গেছে তখন আপনাদের 5 লক্ষ যদি হয় তাহলে সেক্ষেত্রে 4,20,000 বাকি থাকবে, সেটা আপনারা দিবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা একটু হেরফের হতে পারে, সেটা 5.5 লক্ষ ধরতে পারেন, ডলার রেট বা ইয়েন বা অন্যান্য কোনো কারণে যেটা হতে পারে, এটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে করা হবে। এসএসডব্লিউ ক্ষেত্রে প্রাইমারি এস্টিমেট হচ্ছে 6 থেকে 6.5 লক্ষ টাকা, যেটা আমরা আপনাদেরকে বললাম। এটা হচ্ছে যে টিআইটিপি এবং এসএসডব্লিউ ভিসার খরচ। আর ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা বললাম যে আপনাদের এই ক্যাটাগরিতে ভিসা আর আবাসন সুবিধা সহ যেগুলো আপনারা 6 মাসের ফুল একেবারে ফুল টাইম ভাষা প্রশিক্ষণ, টিচার সবকিছু সহ 6 মাসের যে আপনার প্যাকেজ, এর থেকে যদি অতিরিক্ত সময় আপনার লাগে কোনো কারণে, সেক্ষেত্রে আপনাকে নিজের খরচ বহন করতে হবে, সিট ভাড়া এবং ফুড। আমরা যেটা প্যাকেজ দিচ্ছি 50,000, এটা কিন্তু আপনাকে কোনো সিট ভাড়া শুধু, ফুড কিন্তু আমরা দিব না, খাবার কিন্তু আমাদের না, মাথা এটা ফুড ছাড়া, সকল ক্ষেত্রে ফুড ছাড়া। ফুডের ব্যবস্থা আছে আমাদের, নিচে হোটেল আছে অথবা হচ্ছে যে আপনারা নিজেরা ম্যাচ করে বানানো বা বোয়া আছে, সবকিছুই আছে, ব্যবস্থা আছে সবকিছুর, কিন্তু ফুডটা আমরা নিজেদের পক্ষ থেকে আপনাদেরকে দিতে চাচ্ছি না, ঠিক আছে। কারণ এক একজন কারো রিলিজিয়াস ব্যাপার আছে, কারো হচ্ছে যে চুজিং মানে অনেক বেশি চুজি, ঠিক আছে। তো এগুলা ব্যালেন্স করাটা অনেক ডিফিকাল্ট, এই জন্য হচ্ছে যে আপনারা যারা একটু 4-5 জন যাদের সাথে মিলে মিশে খাওয়া যায় এটা করতে পারেন, অথবা নিজে নিজে করতে পারেন, সব ধরনের ব্যবস্থা আছে। তো আবাসন সুবিধা এটা, তো আপনারা যারা আবাসিকে উঠতে চান তারা একটু দ্রুত আমরা এটা করতে পারেন। সামনে আমাদের এটা আমরা চাইতেছি এসি করে দিতে, যাতে আমাদের আরো একটু সুবিধা হয়। তো এই হচ্ছে সামনের শীতকাল, তো সামনে আসা এই কয়েক মাস তো হয়তো এসি লাগবে না, তো আপনার আগামী জানুয়ারির মধ্যে আপনারা হয়তো অথবা হচ্ছে যে ডিসেম্বরে যদিও নাও লাগবে, কিন্তু আমরা এটা করার প্ল্যান আছে আর কি, ঠিক আছে। তো যারা অনলাইনে ভর্তি হবেন তারা আমাদের বিকাশ, নগদ, রকেট এগুলো মার্চেন্ট নাম্বার মানে হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স দিয়ে এই নাম্বারগুলো নিতে হয়। তো যার কারণে এখানে পেমেন্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা বিকাশ মেথড পেমেন্টে কোনো কারণে আপনারা যদি কোনো কারণে পেমেন্ট রিটার্ন নিতে চান আমাদেরকে, তাতেও কোনো সমস্যা নাই। তো আপনারা চেষ্টা করবেন পেমেন্ট বা মার্চেন্ট নাম্বারে পে করতে। অন্য কোনো ক্ষেত্রে যদি ব্যাংক থেকে ট্রান্সফার করেন তাহলে হচ্ছে যে সেন্ড মানি যে নাম্বারটা আছে সেখানে করতে পারবেন, নগদ বা অন্য যে কোনো মিডিয়ামে। বিকাশটা হচ্ছে মার্চেন্ট নাম্বার, বাকিটা হচ্ছে সেন্ড মানি, যেটা থেকে আপনারা ব্যাংক থেকে ট্রান্সফার অন্য কোনো জায়গা থেকে ট্রান্সফার করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস এখানে দেওয়া আছে, কোনো প্রয়োজনে হেল্প লাগলে সেখানে কল করা আছে। আচ্ছা, এটা হলো আমাদের ভাষা, ভিসা, প্রশিক্ষণ, এগুলো নিয়ে বললাম। এখন অনেক হয়তোবা আপনাদের যে একটা গুগল ফর্ম দেয়া আছে, যাদের এটা পছন্দ মানে আমাদের এই অ্যাক্টিভিটিস পছন্দ বা আপনাদের আগ্রহ আছে, হ্যাঁ মোটামুটি নিশ্চিতই বলা যায়, তারা একটু কষ্ট করে চ্যাট বক্সে যে ফর্মটা দেয়া আছে এই ফর্মটা ফিল আপ করবেন।
অযথা পুরা করা দরকার নাই, কারণ এখানে আসলে ভাই একটা ভালো লেনদেন ক্যারিয়ারের প্ল্যান, আপনার সাথে অযথা পেঁচা করারও আমাদের দরকার নাই, আপনাদেরও দরকার নাই, ঠিক আছে? ওইখানে গুগল ফর্মটা দেয়া আছে, যারা একান্তই ইচ্ছুক কোনো না কোনো স্কিমে তারা একটু ফিল আপ করেন। আর অন্যরা ফেসবুক পেজ আছে আমাদের বা ওয়েবসাইট আছে, সেখানে লিংক আপ থাকেন, ওখান থেকে আপনাদেরকে ফোন করা হবে। তো আপনারা তখন আপনারা যাতে সঠিক রেসপন্সটা করেন এটা। আচ্ছা, এটা গেল একটা প্রক্রিয়া। এরপরে অনেকের একটা বিষয় আছে যে আমি বলছিলাম যে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা ভিসাতে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, কিভাবে আপনারা নিজেদের ভিসা নিজে বা নিজেদের জিনিসগুলো সেভ করতে পারবেন, এটার একটা সিস্টেম আছে গভর্নমেন্টের থেকে এবং জাপান সরকার থেকে। ওই সিস্টেমের সিক্রেট সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। এতক্ষণ যা বললাম এটা নিয়ে দিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে ভাই? কারো কোনো কনফিউশন? জি না ভাইয়া, কনফিউশন নাই। আচ্ছা, ক্লিয়ার। কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলেন। এটা কস্টটা বলে আসলে ডাব্লিউ1 ডিআইপিটি এর কস্টটা বলা হয়েছে। জি, ভাই আমি একটু মিউট করে দেই, আবার একটু বলেন, মিউট করে দেই, আগে সবার মাইক ওপেন তো। এবার বলেন হাসিব ভাই, এবার বলেন। না, বলতে চাচ্ছিলাম যে টিআইটিপি ভিসা আর হচ্ছে এসএলডব্লিউ ভিসার যে কস্টটা, সেটার প্রক্রিয়াটা বলা হয়েছিল এই পরিমাণ কস্ট লাগে 5 থেকে 5.5 টাকা। ইন্টারন্যাশনাল জবের ক্ষেত্রে যেটা কস্টটা, ও ইন্টারন্যাশনাল বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট। এইটা হচ্ছে যে আপনার টোটালি একটু ডিফারেন্ট। অনেক ক্ষেত্রে পয়সা লাগে, অনেক ক্ষেত্রে পয়সা লাগে না, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে বেশি লাগে। সো এটা টোটালি ডিফারেন্ট। এটা অনেকগুলো সেগমেন্ট আছে। অনেক ক্ষেত্রে আপনি নিজেও করতে পারেন ইন্টারন্যাশনাল ভিসার ক্ষেত্রে। এসএসডব্লিউ ক্ষেত্রে ম্যান পাওয়ারের দরকার হয়, ইন্টারন্যাশনাল ভিসার ক্ষেত্রে অনেক সময় ম্যান পাওয়ারের দরকার হয় না। এটার ইয়ে আছে। তবে আপনারা যদি আমাদের মাধ্যমে যেতে চান, এটা 10 লাখের মতো বাজেট দেবে, 10 প্লাস 10 প্লাস। ওকে ওকে, এটা গেল। সরি, আর একটু প্রবলেম ছিল, মাঝখান থেকে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আপনারা কি রেকর্ডটা শেয়ার করবেন আচ্ছা, পরে প্রোগ্রামের পরে? শেয়ার করাটা দেখি আমরা, এটা কনসার্ন যারা আছে তাদের সাথে কথা বললে যদি মনে করেন শেয়ার করার মতো হয় আর করবো। এখানে অনেক ইনফরমেশন দেয়া আছে, এটা কপি হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা চাই না যে অনেক সময় কর্তৃপক্ষের সাথে সিদ্ধান্ত নিয়ে করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আচ্ছা, এরপরে আমরা আসি যে এরপরে আসেন। এবার আপনাদের একটা চার্ট দেখাই, একটু মনোযোগ দেন, দেখতে পাচ্ছেন? শুনছেন আমাকে? প্লিজ, আমি একটা কথা জিজ্ঞেস করতাম। জি বলেন। কথাটা হলো যে যারা এখনো শুরু করেনি, টোটালি এই ল্যাঙ্গুয়েজটা জানে না, তো ওদের কি 6 মাসে কমপ্লিট হবে ভাষা শেখাটা? যতটুকু রিকোয়ারমেন্টটা আছে আর কি, মানে একটা জব আমরা কেউই জানি না শোয়েব ভাই, জাপানিজ ভাষা তো আমরা কেউই জানি না, সবাই তো শুরু থেকেই শুরু করবে। এটাই ওটা হিসাবে এখন যে 6 মাস, এই 6 মাসের ভিতরে কমপ্লিট হবে? হ্যাঁ হ্যাঁ। আর ভিসা প্রসেসিং সহকারে কত টাইম লাগতে পারে যদি আপনি সঠিক সময় নেন? আমরা কিন্তু এখানে প্রথমেই বিজ্ঞাপনের মধ্যে জিনিসটা শেয়ার করছিলাম, আবার একটু দেখাই। আচ্ছা দেখেন, এখানে আমরা যখন বিজ্ঞাপনে এখানে একটু খেয়াল করছেন কিনা দেখেন, ভাষা শিক্ষা 3 থেকে 6 মাস, N5 এ 3 মাস, N4 পর্যন্ত যেতে 6 মাস। ইন্টারভিউ বা ডেলিগেট কোর্স শেষে সরাসরি এই ইন্টারভিউ যত তাড়াতাড়ি সিলেকশন হবে, আপনার জাপানের প্রক্রিয়া তত ত্বরান্বিত হবে। সিএইউ এবং ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে 1 মাস 2 মাস কোম্পানির উপর ডিপেন্ড করে। কোম্পানির আর্জেন্সি থাকলে অথবা হচ্ছে যে ধরেন মনে করেন আরো অনেক কেস হয়, এটা আপনাদেরকে মেনে নিতে হবে, মেনে নিয়ে যেতে হবে। এটা আমাদের দোষ না, আমরা তারপরে বলে দিচ্ছি। এটা হচ্ছে যে ধরেন কোনো কোম্পানির ভ্যাকেন্সি আছে 10টা, বুঝলেন? ধরেন এখানে কোম্পানি নিজেও জানে যে আমার এখানে কিছু ভালো এমপ্লয়ি আছে যারা চলে যাইতে পারে। আপনার ব্যাচেলর করা আছে, আপনার এটা করা আছে, সেটা করা আছে, এরকম 10 জনের সিলেক্ট করছে অলরেডি, কিন্তু তার ভ্যাকেন্সি 10টা, 15 জনের ব্যাকআপ হিসেবে সিলেক্ট করে গেছে, বুঝছেন? তো 15 জনের যখন সে ব্যাকআপ হিসেবে সিলেক্ট করে গেছে, তখন হচ্ছে যে যদি ওই 10 জনই রাজি হয় যাওয়ার জন্য, তখন হচ্ছে যে একটা কনফিউশন তৈরি হয় যে ওই 10 জন যাওয়ার মানে যদি যায় তাহলে 5 জন তো ওয়েটিং এ থাকে না? তো তখন তারা করে কি, ওই 10 জনের যে নিডটা সেটার প্রসেসটা আগে শুরু করে, ওই 5 জনেরটা অনেক সময় একটু ডিলে করে। বাট ওরা যদি আপনারা কমিটমেন্ট করে সেটা রাখবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে 1 থেকে 2 মাস 3 মাস লাগতে পারে, আর এরকম হতে পারে। এটা আপনার মানে ভাষা 3-4 মাস লাগতে পারে। 6 মাস জি। আর এমনি প্রসেসিং এর জন্য 2-3 মাস এরকম না? জি জি। সর্বমোট বাজেট এখানে 6 থেকে 9 মাস দেখা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে মেডিকেল ফিটনেস এর কোনো কি সমস্যা হতে পারে? এখানে তো জাপানিজরা অনেক স্মার্ট হতে হয়,
আচ্ছা একটা একটু ধারাবাহিকটা শেষ করি তাহলে মনে হয় ভালো হয়। মেডিকেলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নরমাল যে সেরকম এক্সট্রিম কিছুই না। টিআইটিবির ক্ষেত্রে আপনাদেরকে দৌড়াইতে হইতে পারে। টিআইটিবি যাদের মানে আন্ডার ম্যাট্রিক, আমরা আগেই বলছি যে 18 থেকে 30 বছর যেটা বলা হয়, ওইখানে হচ্ছে 100 মিটার স্প্রিন্টে দৌড় দিতে হইতে পারে, কাঁধে বস্তা নিয়ে একটু টেস্ট করতে পারে, এই জিনিসগুলো হয়ে থাকে টিআইটিবির ক্ষেত্রে, ঠিক আছে? মানে টিআইটিবি ভিসার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ফিটনেসটা একটা ম্যাটার করে, বিশেষ করে কনস্ট্রাকশন ভিসা বা অন্য এই ধরনের ভিসাতে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু ইয়েতে আসি। যারা 30 ওভার আর কি, 30 ওভার যারা ওনাদের জন্য কি বডি ফিটনেস। আপনি কি শুরু থেকে ছিলেন ভাইয়া? জি জি জি, শুরু থেকে একটু মিসিং হতে পারে হয়তো। আচ্ছা আমরা কিন্তু ইনফরমেশনগুলো দিছি, আবার একটু দিব, তার আগে আমরা একটা পর্ব শেষ করে দিই। হ্যাঁ, না অনেকে কি দাঁতের সমস্যা বা কোনো হাড়ের বা কোনো কাটা ছিঁড়ে এগুলো নাকি ইয়ে করে, আচ্ছা এটা হচ্ছে আপনার জব ক্যাটাগরি অনুযায়ী। যদি টিআইটিবি তে যায় তাহলে তো অবশ্যই এটা ম্যাটার করতে পারে, সে যে কাজে যাচ্ছে এটার সাথে রিলেভেন্ট তো নিজেও বোঝা যায়। এমনি কোনো মেডিকেল হাই চেকআপ হয় না। আচ্ছা ভাই একটু নয়েজ হচ্ছে, কারো থেকে এত বাতাস আসতেছে না, কি ধরনের নয়েজ যেন একটু মিউট কথা হলো, মনে করেন টাইম দিলাম 6-7 মাস, সমস্যা নেই, দেখা গেছে বডি ফিটনেসের জন্য হয়তো একটা প্রবলেম হয়ে যেতে পারে, তখন তো মনে করেন অনেক হতাশাতে এর হবে। এইজন্য আসলে হতাশার কিছু নাই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আপনার হতাশার কিছু নাই। এখন বর্তমানে প্রচুর বাংলাদেশি জাপানিজ কোম্পানি আছে বাংলাদেশে, সেখানে প্রচুর সুযোগ আছে। আপনার আরএল কোম্পানিগুলোর সাথে কাজ করার সুযোগ আছে, ডেলিগেটদের সাথে সরাসরি কাজ করার সুযোগ থাকে, আপনি যদি ভাষায় দক্ষ থাকেন অনেকভাবে ইনকাম করার সুযোগ আছে। আপনার এটা হতাশার কিছু না, এক নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা ফিজিক্যাল যদি মানে যে সমস্যাগুলো হয়, যদি ভাইরাস হেপাটাইটিস যেটা বি ভাইরাস বলে, এটাতে এইচআইভি এটা আমাদের মেনশন করা থাকে। এই ভাইরাস এবং এইচআইভি এগুলা থাকলে আপনি পারবেন না। আর আর হচ্ছে যে আপনার কি বলে টিআইটিবির ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ওই যে দৌড়ানোর মতো অ্যাবিলিটি থাকতে হবে, ওইখানে একটা মেজারমেন্ট আছে, ঠিক আছে? অন্য ক্ষেত্রে এরকম নাই আসলে। না মনে করেন লাইট ড্রাইভার তো এখন ওদের রিকোয়ারমেন্ট আছে, আমি কোনটা জানলাম যে কোনটা ড্রাইভার হিসেবে। হ্যাঁ ড্রাইভিং হিসেবে মানে কোন ক্ষেত্রে চোখের সমস্যা? না না, এটা কোনো সমস্যা না, মানে ওদের তো রিকোয়ারমেন্ট আছে, ওগুলোর জন্য তো ফিটনেস তেমন একটা ইয়ে করে না, সমস্যা করে না, বা দৌড়াইতে হবে না। ওটাই বললাম, এটা হচ্ছে যে আপনার সার্কুলারের সাথে মানে ইয়ে করা থাকে। টিআইটিবির ক্ষেত্রে মেডিকেলটা বা ওই যে ইয়ার কি বললাম বয়স এবং হচ্ছে যে বিষয়টা টিআইটিবি স্পেশালি সরকারি ভিসার ক্ষেত্রে বেশি ম্যাটার করে। সরকারি ভাবে যখন যাবে তখন এগুলো হয় না। তো ঠিক আছে, আমাদেরকে একটু শেষ করি বা আর একটু সামনের দিকে যাই, আর একটু শব্দ হচ্ছে। ওকে, যখন আপনি সরকারি ভাবে যেতে চাবেন তখন এই যে আচ্ছা আমি একটু শেষ করি, আরেকটু দেখাই। ওই যে ভাই যে কোশ্চেনগুলো করলো এগুলো এখানে আছে, ওই যে একটু দেখেন। জেএলপিটি এবং জেএফটি N4 এবং জেএফটি ভাষা সম্পর্কে একটু বলেন। ভাই আপনি এখন কোশ্চেন করেন না, আমরা এগুলো শেষ করে আসছি, পরে আমরা দেখতেছি। ওকে এখানে দেখেন এগুলো হয়ে গেছে। এখানে আসেন, এখন আমরা দেখছি যে এই বিষয়গুলো নিয়ে বলা হলো যে বয়স বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে কাজ করে। এখানে হচ্ছে একটা ওদের একটা নিজস্ব একটা ব্রেকডাউন আছে। হ্যাঁ, যে 30 বছরের নিচে হইলে তার 15 পয়েন্ট প্লাস, 30 থেকে 40 10 পয়েন্ট, এরকম 40 বছরের বেশি হলে 0 পয়েন্ট। তো একজন মানুষ 70 প্লাস পয়েন্ট হলে আবেদনের জন্য যোগ্য, ঠিক আছে? সেক্ষেত্রে কনফিডেন্স মানে কনসিডারেশনের বিষয় হইতেছে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ভাষা, বেতন, ঠিক আছে? এগুলা দিয়ে ব্যালেন্স করা হয়, ঠিক আছে? যখন আপনার অন্যদিকে কম হয় হয়তো বা বেতন একটু কম হবে, এভাবে ব্যালেন্স করে আবেদন করা যায়। এই জন্য হচ্ছে দীর্ঘমেয়াদে জাপানে কাজ স্থায়ীভাবে বসবাস করার জন্য তরুণদের অগ্রাধিকার দেওয়া হয়, এটা সত্য। তবে আপনাকে হচ্ছে যে অন্যান্য বিষয় বিবেচনায় যে কোনো বয়সের মানুষ যে কোনো বয়সে অ্যাপ্লাই করতে পারবে এবং জব পাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং জাপানে এখন প্রচুর ডিমান্ড আছে, যার কারণে এগুলা কোনো ম্যাটার করতেছে না। এই জন্য সরকারিভাবে নির্দিষ্ট কোনো বয়সের সীমা নাই জাপানের। এটা আপনারা বয়স নিয়ে যাদের কনফিউশন এটা নাই। আচ্ছা যাই হোক, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসতেছি। দেখেন যারা শেষ পর্যন্ত আছেন তারা আগ্রহী এবং তারা অবশ্যই কিছু না কিছুটা হলেও আগ্রহী, এই জন্য তাদের জানা প্রয়োজন। এদিকে একটু দেখেন, একটা ডায়াগ্রাম আছে। এটা হচ্ছে যে কেউ যদি নিজে নিজে যাইতে চায়, ঠিক আছে, ইন কেস এটা হচ্ছে জাপান বাংলাদেশের এগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশ বিএমইটি এবং বা গভর্নমেন্টের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন এবং হচ্ছে যে সবকিছু মিলিয়ে সবার সমন্বয়ে এটা হচ্ছে যে এই ডকুমেন্টেশনটা তারা প্রস্তুত। এটা কিন্তু আমার হাতে বানানো না, ওকে? এই ডকুমেন্টেশনটা আমার হাতে বানানো না। তো এটা আপনারা সিরিয়াসলি যারা বলেন যে প্রতারণা হইতে পারে, এটা হতে পারে, অনেক কিছু চিন্তা করেন বা আপনাদেরকে অনেকভাবে স্ক্যামের শিকার হইতে পারেন, সেগুলো অ্যাভয়েড করার জন্য এই ডায়াগ্রামটা বোঝা জরুরি। সবাইকে আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। দেখেন এখানে প্রথম হচ্ছে এটা আমি যে ডায়াগ্রামটা দেখাইতেছি, এটা হলো কেউ যদি নিজে নিজে যাইতে চায়, নিজে নিজে,
সে কি কি ফর্মুলা ইউজ করতে হবে তাকে? জাপানিজ অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন মানে জাপানিজ কোম্পানি, এ কি করবে? একটা সাবমিশন অফ ডিমান্ড লেটার উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট অ্যাপ্লিক্যান্টস। কোনো অ্যাপ্লিক্যান্ট যদি কোনো কোম্পানিতে রিচ করতে পারে এবং সেই কোম্পানির সাথে যদি কথা বলতে পারে এবং তাকে যদি এনশিওর করতে পারে, তাহলে সে তার কাছ থেকে কথা শোনার কারণে সে কি করবে? এম্বাসি অফ জাপানে একটা ডিমান্ড লেটার পাঠাবে। এটা হলো স্টেপ 1। তারপরে সেই জাপান এম্বাসি সেটাকে অ্যাটাচ করে আবার কোম্পানিকে পাঠিয়ে দিবে, ঠিক আছে তুমি করো কাজ। এটা হলো ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 2 এর আরেকটা কাজ হচ্ছে, ধাপ 2 এর আরেকটা পার্ট হচ্ছে দুইটা শাখায় যাবে। একটা হচ্ছে জাপান অর্গানাইজেশনের কাছে গেল এম্বাসি অ্যাটাচড হয়ে, দেন এটা যাবে হতেছে মিনিস্ট্রি অফ এক্সপার্টিয়েট, ঠিক আছে, যেটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ঠিক আছে বুঝতেছেন, এন্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট, যেটা আমরা বাংলায় বলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই জাপান এম্বাসি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা কপি পাঠায় এবং আরেকটা কপি দেয় ইয়েকে মানে কোম্পানিকে দেওয়ার পরে এই কোম্পানি কি করে? ওই যে অ্যাপ্লিকেন্টের সাথে সে যদি সিলেক্ট হয়, দেখেন 3 নাম্বার ধাপ, সে যদি সিলেক্ট হোক বা না হোক এটা ক্যান্সেল করে দেয়। কেউ যদি জাপানের কোনো কোম্পানিতে রিচ করতে পারে তাহলে তার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হয়। আর যদি সিলেক্ট হয়, দোজ হু টেস্ট দ্য পাস্ট, এটা হচ্ছে পরের ধাপ। 4 নম্বরে কি হবে? যখন সে এটা গেল এখান থেকে, এখানে দেখেন এখানে 1 2 3 আপনারা দেখবেন না, আমরা দেখতেছি একটু ছোট করে লেখা, এটা হচ্ছে যে ইয়ে থেকে করা, ঠিক আছে। যখন সে মোটামুটি সিলেক্ট হয়ে যদি যায় তখন সে কি করবে? অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট সিওই লেটারের জন্য, যেটা আমরা বলতেছি বারবার সিওই লেটার, এই সিওই লেটারটা জাপানিজ তখন মানে অফার করবে। এটা রিজিওনাল ইমিগ্রেশন সার্ভিস ব্যুরো, জাপানের রিজিওনাল যে ইমিগ্রেশন সার্ভিস সেখানে প্রসেস হয়ে এটা আবার যাবে হতেছে কোম্পানির কাছে। অর্থাৎ এটা তারা তাদের লোকাল ইমিগ্রেশন অফিসে জমা দিবে যে আমি একটা লোক আনতেছি, আমার এই কাগজটা সাইন করে দেন। তো এটা কাগজটা সাইন করে আবার জাপানের কোম্পানিটা নিয়ে আসবে, নিয়ে এসে পরবর্তীতে এটা আবার পাঠাবে হতেছে এই ক্যান্ডিডেটের কাছে, ঠিক আছে, যে ক্যান্ডিডেট তুমি তোমার জন্য আমি সিও লেটার রেডি করে ফেলছি, তুমি এবার এটা নিয়ে নাও, এটা আপনার কাছে পাঠাবে। তো আপনি যখন এটা পেয়ে যাবেন তখন আপনার কাজ হলো অ্যাপ্লিক্যান্টসের ভিসা প্রসেস করা, এই জন্য এম্বাসি অফ জাপানে যেতে হবে। এখন ভিএফএসসি হয়ে যায়, ইন্টারভিউ হয় না তাই। তারপরে যারা আপনারা হইতেছে যে এরপরে কি, যখন আপনি এম্বাসিতে গেলেন, এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিল, ভিসা দিলে আপনার ভিসা পেয়ে গেলেন, তারপর আপনি ফ্লাইটে চলে গেলেন। বুঝতে পারছেন ডায়াগ্রামটা? এটা হচ্ছে নিজে নিজে। আর যখন আপনি ম্যান পাওয়ার দিয়ে যাবেন কোম্পানির মাধ্যমে তখন হচ্ছে যে অলমোস্ট সেম। তো এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়। তো এটা হচ্ছে আপনারা চাইলে তাহলে কোথায় কোথায় চেক করতে পারবেন? একটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যে আপনার কাগজটা ঠিক আছে কিনা ফাইনালি সেখানে যেয়ে চেক করতে পারবেন, এবং জাপান এম্বাসিতে গিয়ে চেক করতে পারবেন যে আমি তো এই ইন্টারভিউটা দিছিলাম, আমার এই ইন্টারভিউটা ঠিক আছে কিনা, এই কোম্পানি ঠিক আছে কিনা, এই ডেলিগেটস ঠিক আছে। তো ক্লিয়ার? ভাই সবাই বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। ওকে, তো এটা হলো এই পর্যায়ে। এরপরে আমরা আর বেশি তেমন একটা সময় নিব না। এখন যারা আপনারা ফর্ম ফিল আপ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের সাথে আমাদের যোগাযোগ হবে। আমাদের আমার একটা প্রশ্ন ছিল। এবার প্রশ্ন বলেন। ভাইয়া আমি তো ফর্ম ফিল আপ করতে পারি না। কোনটা? আপনার ফর্ম ফিল আপ? ও, ফর্ম ফিল আপটা করতে পারেন নাই? ফর্ম ফিল আপটা আমরা এই যে ইসে দেওয়া আছে তো ভাইয়া, ওই যে আপনার চ্যাট বক্সে। চ্যাট বক্সে আছে? হ্যাঁ, চ্যাট বক্সে ফর্ম ফিল আপটা দেওয়া আছে, যাদের দরকার এখানে নিয়ে নেন। আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি না, কারণ অনেকেই ফিল আপ করে ফেলে, পরে ফোন দিলে তারা বুঝতে পারে না, বা হচ্ছে যে মানে তারা রেডি না আসলে। তো এই জন্য তারাও ডিস্টার্ব হয়। আমাদের অনেক প্রচুর মানে কল থাকে, অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো এগুলো নিয়ে ডিল করা কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যারা শিওর তাদেরকেই বলি যে আপনারা ফিল আপ করেন এবং আপনারা সিনসিয়ারলি করেন। চ্যাট বক্সটা তো খুঁজে পাইতেছি না। কোনটা? চ্যাট বক্সটা পাচ্ছেন না? আপনার নাম্বারটা বলবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা? 019 একটা 019 690 09690। হ্যাঁ যে ভাইয়া একটু দেখে, আমি কোনটা খোলা একটু দেখতেছি ভাইয়া। দেখেন, অথবা এটাতে নক দেন। এই নাম্বারে আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যালো, জি বলে ফেলেন। যে আমি হচ্ছে গিয়া আরএসসি টেকনিশিয়ান, মানে এসি টেকনিশিয়ান, তো আমি এসির কাজ করি। এখন কথা হচ্ছে যে আমি কি ওই দেশে যা বা এসি টেকনিশিয়ান হিসেবে কোনো কাজ করতে পারবো? হ্যাঁ, এগুলোতে তো অনেক টেকনিক্যাল কাজে তো অনেক ডিমান্ড আছে। এখানে আপনি যে খরচটা বলেন যে যাওয়ার জন্য, তাহলে হচ্ছে গিয়ে আমি যদি একজন টেকনিশিয়ান, তাহলে আমি হচ্ছে গিয়ে এসএসডব্লিউ ভিতরে বই, তাই তো?
এসএসডব্লিউ যেতে পারলে তো আপনার ভাগ্য ভালো। আপনার পড়াশোনা কি এইচএসসি পাস? জি আমি এইচএসসি পাস। আমার 2000 আমি 2019 হচ্ছে গিয়ে আমি কোর্স করছি। আমি এখন প্রায় 6 বছর আমার এক্সপেরিয়েন্স এই কাজের উপরে। বাহ, আপনি ট্রাই করতে পারেন। আমার আরপিএল 1 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, কাগজপত্রগুলো নিয়ে এক সময় আসেন। তো হচ্ছে আচ্ছা আরপিএল 1 দেওয়া আছে, কাজের এক্সপেরিয়েন্স 6 ইয়ার, আর হচ্ছে আমার সার্টিফিকেটও আছে। আমি আপনি হচ্ছে যে ইউসেফ সেকেন্ডারি কোর্স করছিলাম আর কি। কোনটাতে? আচ্ছা, তো আপনার যেহেতু কোর্স টোর্স করা আছে এবং এক্সপেরিয়েন্স, আপনাদের এগুলো জাপানে অনেক মানে যে কোনো কান্ট্রিতে এই কাজগুলোর ডিমান্ড অনেক বেশি, অনেক ইনকামের অপরচুনিটিস থাকে এবং কাজের মানে একটা ইলেকট্রিশিয়ান এটা বাসা বাড়িতেও লাগে, হোটেলেও লাগে। না এসি টেকনিশিয়ান, এসি এসি কিন্তু আপনি ইলেকট্রিক কাজের সবই মোটামুটি জানেন, ঠিক আছে? ওয়্যারিং, হ্যাঁ ইলেকট্রিক আমার জানা আছে, বেসিক মিডিয়াম জানা আছে। এসি জানে, যে এসি জানে সে ওয়্যারিং জানে, যে এসি জানে সে হচ্ছে যে আপনার আমি হ্যাঁ আমার ওয়্যারিং জানা আছে, আমার মিডিয়াম ওয়্যারিং জানা আছে। আমার ইলেকট্রিক সম্পূর্ণ জানা থাকলে বেশি জানা আছে। হাউস ওয়্যারিং হচ্ছে আমার মানে হাউস ওয়্যারিং সম্পূর্ণ জানা আছে, বাট হচ্ছে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল যে হচ্ছে যে সাবডিভিশন রুম গুলো এগুলো আমরা জানা নাই। বুঝতে পারছি, বাট এমনি হচ্ছে হাউস ওয়্যারিং সম্পূর্ণ এগুলোর চাহিদা আছে ভাই। আপনি ভাষা থাকলে আপনি হয়তো মানে মানে খুব সহজেই হয়ে যাবে। হ্যালো ভাইয়া। জি ভাই আমার একটু রেজিস্ট্রেশন করার জন্য ওইটা ফর্মটা পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা বলবেন কি? 018 018 4115 4115 73 73 46। 46। জি ভাইয়া। ভাই একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। ভাইয়া আমি এখন আপনি একটা ইপিজিতে জব করি, ঠিক আছে? এখন তো আপনাদের ওখানে আইসা আমার করা সম্ভব না। আপনি অনলাইনে যুক্ত হন, আমি আপনার বলি অনলাইনে যুক্ত হন। যখন আপনি রেডি তখন আপনি আমাদের ক্যাম্পাসে আইসা, লাগলে যদি 1 সপ্তাহ থাকতে হয় বা 2 সপ্তাহ বা 1 মাস থাকতে হয়, ওটা আপনি তখন মানে ব্যবস্থা করে তখন একটা পরীক্ষাটা দিয়ে যাইতে পারেন, ঠিক আছে? কিন্তু অনলাইনে আপনি এটাকে শুরু করে দেন, এটা ভালো হবে। আপনার ফর্ম ফিল আপ করার পর শুরু হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপ করলে আপনার সাথে আমাদের যোগাযোগ শুরু হবে, বাকি প্রসেস করে দিব। আর পেমেন্টের জন্য এই যে এগুলাই আমাদের অফিশিয়াল পেমেন্ট। সমস্যা আমি স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আচ্ছা ভাই। জি আসসালামু আলাইকুম, বলেন ভাই। আমাদের মনে করেন যাদের বয়স 30 গণাগণি, আর মনে করেন আমাদের এই অটোমোবাইলস এর রিপেয়ার যে একটা বলছেন, ওই সার্কুলারটা তারা দেয় কিনা? আর জি এই লাইনগুলোতে ভালো সার্কুলার হয়, এই লাইনগুলোতে বেশি বেশি হয়। এই যে এখানে অবশ্য একটা সার্কুলার আছে, এটা হচ্ছে কেয়ার গিভার কনস্ট্রাকশন, আর নার্সের যারা ইন্টার্নশিপে আছে তাদের। আবার আরেকটা কনস্ট্রাকশন আছে এখানে, দাঁড়ান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে কনস্ট্রাকশন, এটা বলে কার্পেন্টার, ঠিক আছে? একটা আরেকটা দেখায়, যেমন এগুলা কিন্তু ক্যাটাগরির ভিতরে না, কিন্তু এগুলার সার্কুলার হয়। এই যে আপনারা নিয়ে এসে দেখাই, মানে আমাদের তো মনে করেন কাঠ অটোমোবাইল মিস্ত্রি আছে না, এই দেখেন আপনারা কাঠ মিস্ত্রি পর্যন্ত যারা নিতেছে, এই যে দেখেন আমরা দেখাই, একটা মিনিট। এখন মানে আসলে মনে করেন যে কাজ জানে ওই কাজের মানে পিছনে দৌড়াইলেই ভালো, কারণ যে কেমনি কি করলে ভালো হয় আর সেটা জানার জন্য আর। আচ্ছা, এখন হচ্ছে যে সেটা তো আপনাকে প্রথমে হচ্ছে যে সবকিছুর মেইন কাজ হলো 2টা মাধ্যম ভাই। একটা হচ্ছে ভাষা শিখবেন, তারপর হচ্ছে যেটা আপনার মোটামুটি সহজ ওটা দিয়ে ঢুকবেন, অথবা আপনার যেটা দরকার সেটার জন্য একটু অপেক্ষা করতে হতে পারে। আপনাকে সেটাও মাইনে নিতে হবে যে আমার যেটা দরকার, যেটাতে আমি ভালো পারি, ওটার জন্য একটু অপেক্ষা করতে হতে পারে। কপাল ভালো থাকলে এটাও আগে চলে আসতে পারে। দেখেন এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এটারে বলা হচ্ছে ফর্ম ওয়ার্ক কার্পেন্টার, বুঝতে পারছেন? জি, ফর্ম ওয়ার্ক কার্পেন্টার মানে ওই যে এখানে যে আপনারা দেখছেন কি কাজ, আপনারা এগুলা ইউটিউবে আপনারা জাপানিজ কাজের ধরন দেখলে বুঝতে পারবেন। তো এগুলা আপনার হচ্ছে জেএলপিটি N4 লাগবে অথবা জেএফটি লাগবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। ইন্টারভিউর জন্য বাধ্যতামূলক। জি আরেকটা প্রশ্ন, এই মাসে ইন্টারভিউ। জি বলেন ভাই। মনে করেন আমার মনে করেন আত্মীয় স্বজন কেউ যদি জাপানে থাকে, ওখান থেকে তারা মানে কোনো বিষয়ের ব্যবস্থা করে দিতে পারে, এই ধরনের কোনো লাইন গেট আছে কিনা, করতে পারবে কিনা? পারবে, চেষ্টা করলে পারবে। মনে করেন আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, ওদের সাথে মনে করেন কন্ট্যাক্ট করলে তারা মনে করেন ভাষা শিখান বাদে বা কোনো মাধ্যমে তারা নিতে পারে কিনা লোক? না, ভাষা শেখা ছাড়া নিতে পারবো। ভাষা শিখে আপনারা নিয়ে লাভ কি তার? আপনি একটা জিনিস বুঝেন যে আপনার বোবা মানুষ দিয়ে কি কাজ করাবে? না না, কাজটা তো তার না, আপনার যে আত্মীয় তার তো আর কাজ না, কাজটা কিন্তু আরেকটা জনের।
তো পৃথিবীতে কোনো কাজই কারোর জন্য তো মনে করেন যে ওপেন করে দিবে না, সে তার মামা না চাচা না খালু না, তাইলে তো আপনার আরো আগেই নিয়ে নিত, বুঝছেন? এটা আপনি বলতেছেন তার একটা ম্যানেজ করতে, আপনি আপনার কমন সেন্সটা ব্যবহার করেন যে ভাই আমার জন্য এখানে একটা চাকরি ম্যানেজ করা যায় কিনা একটু দেখো। এখানে কয়েকটা জাপানিজরা প্রথম হচ্ছে রেফারেন্স ছাড়া কাজ করে না, ওরা সিস্টেমের বাইরে যায় না। এখন আপনার উনি যেটা যেটা হতে পারে যে শেফ টেফ আছে বা অন্য কিছু, জাপানিজ একটা রেস্টুরেন্টে রেগুলার যায়, মালিকের সাথে ভালো সখ্যতা আছে, তার একটা কর্মী লাগবে, সে আপনার হয়তোবা বললো যে আমার কাছে ভালো শেফ আছে, মানে সে তারা ট্রাস্ট করে যে না সে যেটা দিবে সেটা সত্য, ঠিক আছে। তারপরে সে আপনার হয়তোবা লাইভে একটা টেস্ট নিবে, টেস্ট ছাড়া কোনোভাবে আপনার নিবে না, হয় স্কাইপে নিবে, জুমে নিবে, আর নাহলে ফিজিক্যালি নিবে, অথবা দুইটাই নিবে, ঠিক আছে। যে কোনো ভাবে আপনাকে টেস্ট করে নিবে। তো এখন হচ্ছে যে আপনি টেস্টে গেলে প্রথমে আপনি ভাষা নাই, আপনারা প্রথমেই সে বলবে সরি, এখন তার যদি ওখানে ইনভেস্টমেন্ট না থাকে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে যে আপনারা আশা করতে পারেন, কিন্তু বাস্তবতাটা তো অনেক ডিফারেন্ট, যে আপনার এত ইজি থাকতে মানে সহজ যেগুলা এগুলো দিয়ে হচ্ছে না, কিন্তু সে আপনার ওটা করে দিবে, সেখানে ঘুরে ফিরে আপনার কাছ থেকে সেই ঘুরে ফিরে টাকাও দিতে হবে, আবার হচ্ছে যে ইয়াও করতে হবে, নানান রকমের প্যাচে, মানে এটা অতটা সহজ না, ঠিক আছে। এখানে আপনার শুধুমাত্র সে নিতে পারবে না, এখানে আরো পার্টি আছে, জাপান ইমিগ্রেশন করতে হয়, জাপান ইমিগ্রেশন এখানে লয়ার ধরতে হয়, ঠিক আছে, সেই লয়ার দিয়ে আবার করতে হবে, লয়ার করা হয়ে গেলে আবার এখানে আমাদের আরএল এর একটা আরএল এর সাপোর্ট লাগবে, আরএল হয়ে বাংলাদেশের ম্যান পাওয়ার করতে হবে। তো ঘুরে ফিরে আপনাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, ঠিক আছে। মানে আপনার খুব বেশি যে মানে কম বেশি হবে এরকম না, আর ভাষা ছাড়া আপনি স্বপ্ন দেখেন না, এটা ইন্টারন্যাশনাল খুব হাই কোয়ালিফাইড যারা হেরা দুই একবার হেরা একটু পারতে পারে। জি ধন্যবাদ ভাই। ওকে, এরপরে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, ফর্ম ফিল আপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা ফর্ম দরকার যদি থাকে আপনারা বলতে পারেন। ওকে, ইনশাআল্লাহ মনে হয় অনেক রাত হয়ে গেছে, অনেক সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনার চ্যাট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংকটাও দিয়ে দেই, আমরা লাইক কমেন্ট দিয়ে একটু করবেন, ফলো দিবেন আমাদেরকে, যাতে আপনাদের সাথে যোগাযোগ থাকে। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া N4 and N5 যদি আমি কোর্স করি তাহলে কি এই আছে বেনিফিট, কোনো সমস্যা হবে? অনেক বেনিফিট, ভবিষ্যতে আপনি ওখানে যায় লাগলে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, পাশাপাশি অনেক কোর্স আছে যেগুলো করলে আপনার টাকা দেয়, ঠিক আছে। আপনার কাজ করতে যদি ভালো না লাগে কোর্সে ভর্তি হন। আচ্ছা, মনে করেন যে কেয়ার গিভার করবেন না, কিন্তু কেয়ার গিভার কোর্সে ভর্তি হয়ে গেলেন, কোর্সে ভর্তি হলে আপনার টাকা দিবে, ভাতা দিবে, ঠিক আছে, এরকম সিস্টেম আছে। তাহলে আমাদেরকে এখন আগে N4 কমপ্লিট করতে হবে। জি ভাই, N4 টা কমপ্লিট করেন, আর আপনি যদি টিআইটিপি তে যান N5 শেষ করাই আমাদের সাথে মানে যুক্ত থাকবেন। অনেক সময় N5 দিয়েও টিআইটিপি তে হয়ে যায়, ঠিক আছে, যদি আপনার কাজের দক্ষতা, যেমন আপনি ইলেকট্রিশিয়ান বা এসি কাজটা পারেন, এটা আপনার একটা মানে প্লাস পয়েন্ট। তো N5 দেওয়ার পর থেকে আপনি যোগাযোগ মানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে, বুঝছেন। N4 রানিং থাকবে, আপনি ওটাও দিবেন, পাশাপাশি এটা নিয়ে প্রস্তুতি থাকবেন, অথবা জেএফটি করে ফেলাতে পারেন। জেএফটি যে কোনো সময় পরীক্ষা দেওয়া যায়। N4 এর হিসাব নিকাশ কিন্তু একটু ডিফিকাল্ট, মানে এখানে একটা মার প্যাচ আছে, আপনাকে বছরের 2বার পরীক্ষা দেওয়া যায়। ওকে, আর কারো প্রশ্ন?